বন্ধুরা, লোভ এমন একটা পোকা যা বড় বড় বুদ্ধিমানদের বুদ্ধিতেও পর্দা ফেলে দেয়। কিন্তু যদি সেই লোভী মানুষের সামনে এসে দাঁড়ান মোল্লা নাসিরুদ্দিন, তবে কি হতো? আজ আমরা আপনাদের নাসিরুদ্দিনের সেই অনন্য কাহিনী শোনাতে যাচ্ছি, যেখানে তার এক জবরদস্ত চাল এক ভীষণ লোভী শেঠের দম্ভ ভেঙে দিয়েছিল এবং তাকে ভরা বাজারে গাধার পিঠে চড়ে ঘুরতে হয়েছিল। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে শুরু করা যায় বুদ্ধিমত্তার এই সবারই। পারস্যের এক পুরনো এবং বিখ্যাত শহর বুখারার গলিগুলো ভোরের প্রথম কিরণের সাথেই জেগে উঠত। সূর্যের সোনালি আলো যখন শহরের উঁচু ইমারত, মসজিদের গম্বুজ আর বাজারের সরু গলিগুলোতে পড়ত, তখন মনে হতো যেন পুরো শহর সোনায় স্নান করেছে। কিন্তু এই শহরে এমন এক ব্যক্তিও ছিল যার কাছে সূর্যের আলোর চেয়ে বেশি চমক ছিল সোনার মুদ্রায়। এই কাহিনী সেই চমকের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার এবং সেই অন্ধকারকে চিরে দেওয়া এক অনন্য বুদ্ধিমত্তার। শহরের মাঝখানে যেখানে বাজারের শোরগোল সবথেকে বেশি হতো, সেখানে এক বিশাল বড় হাবেলি ছিল। এই হাবেলিটি ছিল শেঠ করড়িমলের। যেমন নাম তেমনই কাজ আর তেমনই তার স্বভাব। করড়িমল শহরের সবথেকে ধনী ব্যবসায়ী ছিলেন, কিন্তু তার ঐশ্বর্যের চেয়ে বেশি চর্চা হতো তার কৃপণতা আর লোভ নিয়ে। লোকে বলতো যে করড়িমলের যদি ঘামও ঝরে, তবে তিনি সেটা মোছার বদলে নিংড়ে শিশিতে ভরে রাখতেন, যাতে জল নষ্ট না হয়। তার সিন্দুকের মুখ সবসময় খোলা থাকত, যাতে ধনদৌলত ভেতরে আসতে পারে, কিন্তু বাইরে বেরোনোর জন্য তাতে সুইয়ের ডগা পরিমাণ জায়গাও ছিল না। শেঠ করড়িমলের দিন সূর্য ওঠার আগেই শুরু হয়ে যেত। তিনি নিজের বিছানা থেকে উঠতেন, যা মখমলের ছিল কিন্তু পুরনো হয়ে গিয়েছিল, কারণ নতুন কিনতে টাকা খরচ হতো, আর সরাসরি নিজের সিন্দুক রাখা ঘরের দিকে এগোতেন। সেই ঘরের চাবি তিনি নিজের গলায় একটা মোটা কালো সুতো দিয়ে বেঁধে রাখতেন, যা তিনি ঘুমানোর সময়ও খুলতেন না। ঘরের ভেতরে প্রদীপের মিটমিটে আলোয় তিনি নিজের সোনা ও রূপোর মুদ্রাগুলো গুনতেন। মুদ্রার ঝনঝনানি তার কানের কাছে যে কোনো সঙ্গীতের চেয়ে বেশি মধুর ছিল। এক একটা মুদ্রা, এক একটা মহর তিনি এমনভাবে হাত বোলাতেন, যেমন কোনো মা তার নবজাতক শিশুকে আদর করে। ৯৯, ১০০, ১০১, শেঠের বিড়বিড় করা আওয়াজ ঘরে প্রতিধ্বনিত হতো। যদি গণনায় একটা মুদ্রাও কম মনে হতো, তবে তার শ্বাস আটকে যেত, কপালে ঘাম চলে আসত এবং তিনি আবারও গণনা শুরু করে দিতেন। তার লোভ শুধু টাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তিনি অন্যের অসহায়তার সুযোগ নিতেও দক্ষ ছিলেন। যদি কোনো গরিব কৃষক তার কাছে ঋণ চাইতে আসত, তবে তিনি সুদের হার এতটাই ঘুরিয়ে ফিরিয়ে বলতেন যে বেচারা কৃষক সারা জীবন সেই জাল থেকে বেরোতেই পারত না। সেই শহরেরই বাইরের এলাকায়, যেখানে ধুলো আর মাটির ছোট ছোট ঘর ছিল, সেখানে করিম নামে এক কৃষক থাকত। করিম অত্যন্ত পরিশ্রমী এবং সৎ মানুষ ছিল। তার কাছে জমির একটা ছোট্ট টুকরো ছিল, যার ওপর সে এবং তার পরিবার নির্ভরশীল ছিল। কিন্তু গত কিছু সময় ধরে ভাগ্য করিমের সাথ দিচ্ছিল না। বৃষ্টি কম হয়েছিল এবং কুয়োর জলও নিচে নেমে গিয়েছিল। ক্ষেত পর্যন্ত জল পৌঁছে দেওয়ার জন্য তাকে অনেক দূর নদী থেকে জল আনতে হতো। নিজের কাঁধে কলসি নিয়ে সারা দিন সে জল বইত, যার ফলে তার কোমর ঝুঁকে গিয়েছিল এবং শরীর ভেঙে পড়েছিল। এক সন্ধ্যায় যখন করিম ক্ষেত থেকে ফিরল, তখন সে নিজের ঘরের বাইরের চাতালে হতাশ হয়ে বসে পড়ল। তার স্ত্রী জমিলা তার জন্য জল নিয়ে এলো। করিমের মুখে ছাই হয়ে যাওয়া চিন্তার রেখা জমিলার থেকে আড়ালে ছিল না। কি হয়েছে? জমিলা নরম সুরে জিজ্ঞেস করল। আজ আপনাকে খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। করিম একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল এবং আকাশের দিকে তাকালো, যেখানে তারা ফুটতে শুরু করেছিল। জমিলা, এখন এই শরীর আর সাথ দিচ্ছে না। খেতে জল চাই, আর আমার কাঁধে এখন এতটা জোর নেই যে নদী থেকে সারাদিন জল বইতে পারি। যদি আমরা খুব তাড়াতাড়ি কিছু না করি, তবে ফসল শুকিয়ে যাবে আর আমরা দানা দানার জন্য কাঙাল হয়ে যাব। জমিলা নিজের পুরনো ক্ষয়ে যাওয়া চুড়িগুলোর দিকে তাকালো এবং বলল, তাহলে আমরা কি করতে পারি? কোনো জন্তু কেনার মতো সামর্থ্য কি আছে? সেটাই তো ভাবছি, করিম বলল। যদি একটা গাধা পাওয়া যায়, তবে সে জল বইতে আমাকে সাহায্য করতে পারে। সেটা দিয়ে আমি শহরে গিয়ে কাঠ বা সবজি বিক্রি করতে পারি। কিন্তু গাধা কেনার টাকা কোথা থেকে আসবে? আমাদের জমানো পুঁজি তো গত অসুখ বিসুখেই খরচ হয়ে গেছে। উভয় স্বামী স্ত্রী গভীর রাত পর্যন্ত জেগে রইল, হিসেব কষতে থাকল, কিন্তু কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। শেষে করিম নিচু গলায় সেই নামটি নিল যাকে পুরো শহর ভয় পেত। হয়তো হয়তো আমাকে শেঠ করড়িমলের কাছে যাওয়া উচিত, করিম ইতস্তত করে বলল। জমিলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। শেঠ করড়িমল? না, ওই লোকটা মানুষ নয়, জোঁক। ও রক্ত চুষে নেয়। আমরা শুনেছি যে নাসিরুর ঘর কিভাবে বিক্রি হয়ে গেল শুধু ওই শেঠের সুদের চক্করে। আমি জানি জমিলা, করিম তাকে বোঝাল, কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই। আমি কথা দিচ্ছি,
আমি শুধুমাত্র ততটুকুই টাকা নেব যতটুকু গাধার জন্য দরকার, আর যেমনই ফসল কাটবে সবথেকে আগে তার এক একটা পয়সা শোধ করে দেব। আমাদের নিজেদের জমি বাঁচাতে হবে। পরের দিন ভারাক্রান্ত মনে করিম শহরের দিকে বেরোল। বাজারের ভিড়ের মাঝখানে সে সোজা শেঠ কররিমলের হাবেলির বাইরে পৌঁছল। হাবেলির দরজা বড় আর কারুকার্য মণ্ডিত ছিল, যা তার আভিজাত্যের সাক্ষ্য দিচ্ছিল। বাইরে দুজন প্রহরী দাঁড়িয়েছিল, যারা করিমের তালিমারা পুরনো জামাকাপড় দেখে তাকে ঘৃণার চোখে দেখল। কি কাজ আছে? এক প্রহরী কর্কশ গলায় জিজ্ঞেস করল। জি, আমাকে শেঠজির সাথে দেখা করতে হবে, কিছু জরুরি কাজ আছে, করিম হাতজোড় করে বলল। অনেক অনুনয় বিনয় করার পর তাকে ভেতরে যাওয়ার অনুমতি মিলল। ভেতরের দৃশ্য দেখে করিমের চোখ ছানা বড়া হয়ে গেল। মেঝেতে দামি কার্পেট পাতা ছিল, আর দেওয়ালে সুন্দর সব ছবি ঝুলছিল। শেঠ কররিমল একটা বড় গদির উপর শুয়েছিলেন। তার সামনে শুকনো ফলের থালা রাখা ছিল। তিনি হুক্কা টানছিলেন। কে তুই আর কি চাস? শেঠ তার দিকে না তাকিয়েই জিজ্ঞেস করলেন। শেঠজি, আমার নাম করিম, আমি একজন ছোট কৃষক। আমার কিছু টাকার প্রয়োজন ছিল। টাকা শব্দটি শুনতেই শেঠের কান খাড়া হয়ে গেল। তিনি হুঁকো একপাশে রাখলেন এবং নিজের ছোট ছোট ধূর্ত চোখ দিয়ে করিমকে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন। একটা শিকার, আরও একজন অসহায় মানুষ। শেঠের মাথায় লাভের ক্যালকুলেটর চলতে শুরু করল। টাকা? শেঠ অবজ্ঞার স্বরে বললেন। টাকা তো প্রত্যেকেরই চায়, কিন্তু শেঠ কররিমল কোনো দান খয়রাত করে না। কি বন্ধক রাখবি? আমার কাছে বন্ধক রাখার মতো তো বিশেষ কিছু নেই শেঠজি। করিম অনুনয় করল। শুধু আমার জমির কাগজ আছে শেঠজি। আমাকে গাধা কিনতে হবে, যাতে আমি চাষ করতে পারি। আমি কথা দিচ্ছি, ফসল কাটার সাথে সাথেই আমি আপনার সমস্ত টাকা সুদ সমেত শোধ করে দেব। শেঠ জমি শব্দটা শুনলেন এবং তার চোখে চমক এলো। করিমের জমি শহরের বর্ধিত এলাকার কাছে ছিল, যার দাম ভবিষ্যতে বাড়তে চলেছিল। শেঠ মনে মনে ভাবলেন, যদি এই টাকা শোধ করতে না পারে তবে জমি আমার, আর যদি শোধ করে দেয় তবে সুদ তো মিলবেই। শেঠ নাটক করে গম্ভীর মুদ্রা বানালেন। জামানা খুব খারাপ করিম, লোকেদের ওপর ভরসা করা মুশকিল, কিন্তু তোকে পরিশ্রমী মনে হচ্ছে। দেখ, আমার কাছে একটা গাধা আছে, আমার আস্তাবলে বাধা আছে, মজবুত আছে, জোয়ান আছে। আমি তোকে টাকা নয়, ওই গাধাটাই দিয়ে দিচ্ছি। তার দাম আমরা ঋণের হিসেবে লিখে নেব। জি শেঠজি, এ তো খুব ভালো হবে। ওই গাধার দাম কত হবে? শেঠ এমন এক অঙ্ক বললেন যা বাজার দরের চেয়ে কিছুটা বেশি ছিল, কিন্তু করিমের কাছে তর্ক করার মতো সুযোগ ছিল না। সে রাজি হয়ে গেল। এক খাতাঞ্চি বড় এক খাতা খুলল। কিছু লেখালেখি হলো, যাতে করিম টিপসই দিয়ে দিল। সে জানত না যে ওই কাগজে খুব ছোট অক্ষরে কি কি শর্ত লেখা আছে। করিমকে আস্তাবলে নিয়ে যাওয়া হলো। সেখানে একটা গাধা বাঁধা ছিল। দেখতে সেটা কিছুটা ধুলো মাখা ছিল, কিন্তু তার পেশিগুলো মজবুতই মনে হচ্ছিল। করিম গাধার পিঠে থাপ্পড় মারল। গাধাটিও নিজের ঘাড় ঘুরিয়ে করিমকে দেখল, যেন সেও এই বন্দিদশা থেকে মুক্ত হতে চায়। করিম গাধাটিকে নিয়ে নিজের ঘরে ফিরল। সে গাধার নাম রাখল মতি। মতি সত্যি তার জন্য কোনো মুক্তর চেয়ে কম ছিল না। পরের কয়েক মাস পর্যন্ত করিম এবং মতি দিন রাত এক করে দিল। সকালে অন্ধকার থাকতে উঠে তারা নদী যেত, জল আনত, ক্ষেত চষত। মতি খুবই বুদ্ধিমান এবং পরিশ্রমী জানোয়ার প্রমাণিত হল। সে কখনো ক্লান্ত হওয়ার অভিযোগ করেনি। করিম তাকে নিজের পরিবারের সদস্যের মতো রাখত। নিজে খাওয়ার আগে তাকে ক্ষয়ভূষি খাওয়াত। পরিশ্রম সার্থক হল। খেতে ফসল লক লক করে উঠল। এবার দানাদার শস্যগুলো পুষ্ট আর সোনালি রঙের হয়েছিল। যখন ফসল কাটল আর করিম সেটা বিক্রি করতে বাজারে গেল, তখন সে ভালো দাম পেল। করিমের খুশির ঠিকানা ছিল না। সে সবথেকে আগে শেঠের ঋণ শোধ করার জন্য টাকা আলাদা করল। সে আসল টাকা এবং সুদ দুটোকেই এক থলিতে রাখল। জামিলা, আজ আমরা এই বোঝা থেকে মুক্ত হয়ে যাব। আমি এক্ষুনি গিয়ে শেঠের হিসেব মিটিয়ে দিই। করিম নিজের গাধা মতিকে সাথে নিয়ে গর্বের সাথে মাথা উঁচু করে শেঠের হাবেলিতে পৌঁছাল। এবার তার চলায় আত্মবিশ্বাস ছিল। সে এখন আর কোনো ভিক্ষুক ছিল না, সে নিজের কথা পূরণ করতে এসেছে। শেঠ কররিমল নিজের গদিতে বসে কিছু হীরে জহরত পরীক্ষা করছিলেন। করিমকে আসতে দেখে তার মুখে এক মুহূর্তের জন্য বিস্ময় ফুটে উঠল। তিনি আশা করেননি যে এই গরিব কৃষক এত তাড়াতাড়ি টাকা শোধ করে দেবে। তার জমি দখল করার স্বপ্নও কিছুটা অস্পষ্ট হতে দেখা গেল। এসো কজিম, এসো, শেঠ ফ্যাকাশে হাসি দিয়ে বললেন। কি খবর এনেছ? ভালো খবর শেঠজি, টাকার থলি শেঠের সামনে রেখে বলল। ওপরওয়ালার মেহেরবানি আর আপনার সাহায্যে ফসল খুব ভালো হয়েছে। এই রইল আপনার টাকা, আসল টাকা আর সুদ সব এতে আছে, আপনি গুনে নিন। শেঠ থলি খুললেন, মুদ্রা গুনলেন। হিসেব একদম পাকা ছিল, একটা পয়সাও কম নয়।
কিন্তু শেঠ কারুরিমলের লোভ এত সহজে কি মানার পাত্র? তিনি দেখলেন যে বাইরে বাঁধা গাধা মতি এখন আগের চেয়েও বেশি স্বাস্থ্যবান আর তকবগে দেখাচ্ছে। করিমের যত্ন তাকে এক চমৎকার জানোয়ারে পরিণত করেছে। শেঠের মাথায় শয়তান জেগে উঠল। তার মনে হল যে তিনি গাধাটা খুব সস্তায় দিয়ে দিয়েছিলেন, অথবা তার মনে হল যে তিনি করিমের থেকে এখনও আরও কিছু হাতিয়ে নিতে পারেন। শেঠ মুদ্রার থলি একপাশে সরিয়ে দিলেন এবং মুখে রাগ নিয়ে আসলেন। এটা কি? শেঠ জোরে টেবিলে হাত মারলেন। করিম থতমত খেয়ে গেল। কি হয়েছে শেঠজি? টাকা তো পুরো আছে না? টাকা? শেঠ চেঁচিয়ে উঠলেন। টাকা তো ঠিক আছে, কিন্তু গাধার কি হবে? যখন আমি তোকে ওই গাধাটা দিয়েছিলাম তখনও কত দুর্বল ছিল। তুই ওকে এত খাটিয়েছিস, ওকে এত ঘষেছিস যে এখন ওর অবস্থা দেখ। ও তো এখন কোনো কাজেরই নয়। তুই আমার আমানত নষ্ট করে দিয়েছিস। করিম অবাক হয়ে গেল। শেঠজি, আপনি কি বলছেন? মতি তো আগের চেয়ে অনেক বেশি তন্দুরস্ত। আপনি নিজেই দেখে নিন। শেঠ নিজের জায়গা থেকে উঠলেন এবং বাইরে আসলেন। তিনি গাধার চারিদিকে চক্কর দিলেন। মতির গায়ের চামড়া চকচক করছিল, কিন্তু শেঠকে তো খুঁত বের করতে হবে। দেখ, এর পায়ে ফোলা আছে, শেঠ মিথ্যে বললেন। আর এর চোখ দেখ, এ অন্ধ হতে চলেছে। তুই একে অসুস্থ করে দিয়েছিস। আমাদের কথা হয়েছিল যে তুই গাধার খেয়াল রাখবি। এখন এই গাধা আমার কোনো কাজের নয়। আমার এই গাধা ফেরত চাই না। আর যেহেতু তুই এটা নষ্ট করেছিস, তাই তোকে এর ক্ষতিপূরণ হিসেবে আরও টাকা দিতে হবে। কিন্তু শেঠজি, গাধা তো আমার হয়ে গিয়েছিল না? আমি তো ওটা কিনেছিলাম। শেঠ এক কপট হাসি হাসলেন। কিনেছিলি? আরে মূর্খ, ওই কাগজটা ভালো করে পড়েছিলি যেটাতে টিপসই দিয়েছিলি? ওতে লেখা ছিল যে যতক্ষণ না পুরো ঋণ শোধ হচ্ছে, গাধা আমার সম্পত্তি। আর যদি সম্পত্তির ক্ষতি হয় তবে তার জরিমানা দিতে হবে। এখন তুই আমাকে আরও 50টা রূপোর মুদ্রা দিবি, তবে গিয়ে তোর হিসেব বরাবর হবে। 50টা রূপোর মুদ্রা? এই অঙ্ক অনেক বড় ছিল। করিমের কাছে যা কিছু ছিল সব সে দিয়ে দিয়েছিল। শেঠজি, জুলুম করবেন না। করিম কাঁদতে শুরু করল। শেঠের পায়ে লুটিয়ে পড়ল। আমার কাছে আর কিছু নেই। গাধা একদম ঠিক আছে। আপনি যে কোনো কাউকে জিজ্ঞেস করে নিন। এমন করবেন না, আমার বাচ্চারা না খেয়ে মরে যাবে। শেঠ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। দূর হ। যদি কালকের মধ্যে টাকা না আসে তবে আমি সিপাহী পাঠিয়ে তোর জমি আর ঘর দুটোই ক্রোক করে নেব। আর এই গাধাও এখানেই থাকবে। ভাগ এখান থেকে। করিমকে ধাক্কা দিয়ে হাবেলি থেকে বের করে দেওয়া হলো। গাধা মতি সেখানেই বাধা রয়ে গেল। করিম ফিরে দেখল, মতি তার দিকেই তাকিয়েছিল, যেন জিজ্ঞেস করছে যে মালিক, আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? করিমের বুক ফেটে গেল। সে বাজারের মাঝখানে দাঁড়িয়েছিল, লোকেদের আসা যাওয়া দেখছিল, কিন্তু কারও এতটা সাহস ছিল না যে শেঠ করড়িমলের বিরুদ্ধে কিছু বলে। করিমের চোখ দিয়ে জল পড়ছিল। সে জানত যে শেঠ মিথ্যে বলছেন। এটা চরম বেইমানি ছিল, কিন্তু আইন ধনীদের পকেটে থাকে, এই কথা আজ সে বুঝতে পেরেছিল। সে হতাশ হয়ে এক পুরনো মসজিদের সিঁড়িতে বসে পড়ল। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। কি করবে? কোথায় যাবে? বাড়ি গিয়ে জামিলাকে কি মুখ দেখাবে? সে এত পরিশ্রম করল, সব কিছু ঠিকঠাক করল, তবু সে হেরে গেল। ঠিক তখনই পাশ দিয়ে যাওয়া এক বৃদ্ধ ফকির করিমকে কাঁদতে দেখলেন। ফকির থামলেন এবং তার কাঁধে হাত রাখলেন। কি ব্যাপার বাবা? কেন এত শোকগ্রস্ত হয়ে আছো? ফকির জিজ্ঞেস করলেন। করিম ফুপিয়ে কাঁদতে কাঁদতে নিজের পুরো কাহিনী শুনিয়ে দিল। কিভাবে সে গাধা নিল, পরিশ্রম করল, আর কিভাবে শেঠ এখন নিজের কথা থেকে সরে গিয়ে তাকে লুটতে বসেছে। ফকির মন দিয়ে শুনলেন এবং তারপর হাসলেন। হারে পাগল, তুই কাঁদছিস কেন? এটা বুখারা। এখানে সব রোগের চিকিৎসা আছে। তোর এই রোগের ওষুধ কোনো হেকিমের কাছে নয়, বরং এক ব্যক্তির কাছেই আছে। কে? করিম আশাবাগী চোখে তাকালো। কে আমাকে সাহায্য করতে পারে? শেঠ খুব শক্তিশালী। শক্তিকে শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে হারানো যায়। ফকির বললেন, তুই মোল্লা নাসিরুদ্দিনের কাছে যা। উনি শহরের অন্য প্রান্তে থাকেন। যদি দুনিয়ায় কেউ থাকে যে ওই কৃপণ আর ধূর্ত শেঠের শিক্ষা দিতে পারে, তবে তা ওই মোল্লাই। মোল্লা নাসিরুদ্দিন, এই নাম করিম শুনেছিল। লোকে বলতো যে তিনি কিছুটা খ্যাপাটে, উল্টোপাল্টা কাজ করেন, কখনো গাধার পিঠে উল্টো বসেন, তো কখনো নদীতে শুকনো মাছ খোঁজেন। কিন্তু লোকে এটাও বলতো যে তার বোকামির আড়ালে অনেক গভীর বুদ্ধিমত্তা লুকিয়ে থাকে। ডুবন্ত মানুষের কাছে খড়কুটোই অনেক। করিম নিজের চোখের জল মুছল। সে ঠিক করল যে সে হার মানবে না। সে মোল্লা নাসিরুদ্দিনের কাছে যাবে। সূর্য ডুবতে শুরু করেছিল যখন করিম মোল্লা নাসিরুদ্দিনের বাড়ির দিকে পা বাড়াল। মোল্লার বাড়ি খুব সাধারণ ছিল, যার বাইরে এক ছোট বাগান ছিল। যখন করিম সেখানে পৌঁছাল তখন সে দেখল যে মোল্লা নাসিরুদ্দিন নিজের বাড়ির ছাদে দাঁড়িয়ে আছেন এবং হাওয়ায় কিছু খুঁজছেন।
করিম দরজায় টোকা দিল, কিন্তু মোল্লার নজর গেল না। করিম জোরে আওয়াজ দিল, মোল্লাজি, মোল্লাজি। নাসিরুদ্দিন নিচে তাকালেন। তার মাথায় একটা তেড়া বেঁকা পাগড়ি ছিল, আর চোখে এক অদ্ভুত চমক। কে ভাই, আর নিচে কেন দাঁড়িয়ে আছো? তুমি কি জানো না যে ভালো কথা সবসময় উচ্চতায় থাকে? মোল্লা হাসতে হাসতে বললেন, আমি করিম, এক বিপদে পড়া কৃষক। আমার আপনার সাহায্য চাই। করিম মিনতি ভরা স্বরে বলল। মোল্লা নাসিরুদ্দিন তৎক্ষণাৎ নিচে আসলেন। তিনি দরজা খুললেন। করিমের অবস্থা দেখে তার রসিকতা কিছুটা নরম হল। ভেতরে এসো, মোল্লা বললেন। মুখে এত ধুলো আর চোখে এত জল, মনে হচ্ছে ব্যাপারটা গুরুতর। কেউ কি তোমার মন চুরি করেছে নাকি পকেট মেরেছে? করিম চাটাইতে বসে জল খেল এবং তারপর নিজের কাহিনী শুরু করল। শেঠ কররিমলের লোভ, গাধার সওদা, আর শেষে সেই ধোঁকা। করিম এক একটি শব্দ বর্ণনা করল। মোল্লা নাসিরুদ্দিন পুরো কথা খুব মন দিয়ে শুনলেন। মাঝে মাঝে তিনি নিজের দাড়ি চুলকাতেন আর হুঁ করতেন। যখন করিম শেঠের সেই দাবির কথা জানালো যে গাধাও রেখে দিল আর উপরন্ত 50টা মুদ্রা চাইছে, তখন মোল্লার চোখে এক দুষ্টুমি ভরা চমক এলো। তো শেঠ বলছে যে গাধা খারাপ হয়ে গেছে আর সে ক্ষতিপূরণ চায়? মোল্লা হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন। জি মোল্লাজি, করিম বলল। অথচ গাধা একদম ঠিক আছে, সে কেবল আমাকে লুটতে চায়। মোল্লা নাসিরুদ্দিন নিজের জায়গা থেকে উঠলেন এবং ঘরে পায়চারা করতে শুরু করলেন। শেঠ কররিমল। রোগটা পুরনো, কিন্তু লালসা নয়। তার মনে হয় যে তার টাকা তাকে সব কিছুর মালিক বানিয়ে দেয়, কিন্তু সে ভুলে গেছে যে বাজারে মুদ্রার চেয়ে বেশি ওজন সম্মানের হয়। আশা নিয়ে করিম জিজ্ঞাসা করল, আপনি কি আমাকে সাহায্য করবেন? আমি কি আমার গাধা আর আমার টাকা ফেরত পেতে পারি? মোল্লা নাসিরুদ্দিন করিমের কাঁধে হাত রাখলেন এবং এক রহস্যময় হাসির সাথে বললেন, ভয় গেও না করিম। শেঠ গাধা খুব পছন্দ করে না, তো আমরা তাকে গাধাই দেব। বরং আমরা তাকে গাধার এমন এক পাঠ পড়াবো যা সে 7 জন্ম পর্যন্ত ভুলবে না। শুধু তোমাকে তেমনই করতে হবে যেমন আমি বলবো। তুমি কি তৈরি আছো? করিম মাথা নাড়াল। আমি যে কোনো কিছু করতে তৈরি আছি মোল্লাজি। খুব ভালো। মোল্লা নিজের পাগড়ি ঠিক করলেন। কাল সকালে তুমি শেঠের কাছে যাবে, কিন্তু একা নয়, আমি তোমার সাথে যাব। আর আমরা শেঠকে বলবো যে আমরা তার সব শর্ত মানতে তৈরি আছি, কিন্তু আমাদেরও একটা ছোট্ট শর্ত থাকবে। শর্ত? শেঠ কোনো শর্ত মানবে না, করিম ভয় পেয়ে বলল। সে মানবে, মোল্লা হাসতে হাসতে বললেন। লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর আমরা সেই অন্ধত্বের সুযোগ নেব। তুমি শুধু দেখে যাও। বাইরে রাত গভীর হয়ে গিয়েছিল, কিন্তু করিমের মনে এক আশার প্রদীপ জ্বলে উঠেছিল। সে জানত না যে মোল্লা কি করতে চলেছেন, কিন্তু মোল্লার আত্মবিশ্বাস তাকে ভরসা জুগিয়েছিল যে কালকের সূর্য শেঠ কররিমলের জন্য নতুন কিছু নিয়ে আসবে। পরের দিনের অপেক্ষায় পুরো শহর ছিল, না জেনে যে বাজারে আজ এক এমন তামাশা হতে চলেছে যা ইতিহাস হয়ে যাবে। মোল্লা নাসিরুদ্দিন করিমের কানে এমন এক পরিকল্পনার কথা ফিসফিস করে বললেন, যা শুনে করিমের চোখ ছানা বড়া হয়ে গেল। কি? শেঠজি গাধার পিঠে? করিম তোতলাল। মোল্লার চোখ টিপে বললেন, শুধু গাধার পিঠে নয় বন্ধু, নিজের ধ্বংসের সাবারিতে। শুধু কালকের জন্যে অপেক্ষা করো, যখন শহরের সবথেকে ধনী শেঠ নিজের সম্মান নিজেই নিলাম করবে। আগে দেখুন মোল্লার মাস্টার স্ট্রোক। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বুখারার সেই রাতের পর যে সকাল হল, তা কোনো সাধারণ সকাল ছিল না। হাওয়ায় এক অদ্ভুত শিহরণ ছিল, যেন শহরের আবহাওয়ারও ধারণা হয়ে গিয়েছিল যে আজ বড় কিছু হতে চলেছে। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, আকাশে লাল আভা ছড়িয়েছিল, আর পাখিরা নিজেদের বাসা থেকে বেরিয়ে কিচিরমিচির করছিল। কিন্তু করিমের চোখে ঘুমের নামগন্ধ ছিল না। সে সারা রাত এপাশ ওপাশ করছিল। মোল্লা নাসিরুদ্দিনের কথাগুলো তার মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু ভয়ের ছায়া এখনও তার মনে ঘোরাফেরা করছিল। শেঠ কররিমল, যার নাম শুনলেই বাঘাদের ঘাম ছুটে যেত, সত্যিই কি মোল্লা নাসিরুদ্দিন তাকে হারাতে পারবেন, নাকি আজ করিমের অবশিষ্ট সম্মান আর সম্পত্তিও সেই শেঠের সিন্ধুকে চলে যাবে? করিম নিজের ঘরের উঠোনে বসেছিল। তার স্ত্রী জমিলা তার জন্যে গরম চা নিয়ে এলো। চায়ের কাপ থেকে ওঠা ধোঁয়ার মাঝখানে সে নিজের স্বামীর মুখ দেখল। আপনাকে খুব ভীত দেখাচ্ছে, জমিলা নিচু স্বরে বলল। যদি আপনার মনে হয় যে এই ঝুঁকি নেওয়া ঠিক নয়, তবে আমরা শেঠের পা ধরব, হয়তো তিনি মেনে যাবেন। করিম চায়ের এক চুমুক দিল এবং ভেজা চোখে জমিলাকে দেখল। পা ধরলে যদি শেঠের মন গলে যেত, তবে আজ অর্ধেক শহর তার গোলাম হতো না জমিলা। এখন তো আর পারের লড়াই,
মোল্লা নাসিরুদ্দিন বলেছেন ভরসা রাখতে, আর আমার কাছে ওই ফকিরের কথা মানা ছাড়া কোনো রাস্তা নেই। ঠিক তখনই দরজায় এক জোরদার ধাক্কা হলো। করিমের বুক ধড়াস করে উঠল। শেঠের লোক কি চলে এলো? সে ভয়ে ভয়ে দরজা খুলল। সামনে মোল্লা নাসিরুদ্দিন দাঁড়িয়েছিলেন, কিন্তু আজ তার বেশভূষা কিছুটা বদলে গিয়েছিল। তিনি এক উজ্জ্বল গাঢ় সবুজ রঙের আলখাল্লা পরেছিলেন, যা সম্ভবত তার দালামশায়ের আমলের হবে, আর মাথায় পাগড়ি এতটা বড় ছিল যে মনে হচ্ছিল যেন তিনি কোনো বাদশার দরবারে উজির হয়ে যাচ্ছেন। তার মুখে সেই দুষ্টুমি ভরা হাসি ছিল যা তার পরিচয়। সুপ্রভাত আমার বন্ধু, মোল্লা জোর গলায় বললেন, যাতে গলির কুকুরগুলো চমকে গেল। তৈরি আছো আজকের মহাযুদ্ধের জন্যে? করিম তোতলাতে তোতলাতে বলল, মোল্লাজি, এই পোশাক? আরে, যখন শিকার সিংহের করতে হয় তখন শিকারীকেও তো একটু দাপুটে দেখা উচিত। মোল্লা নিজের দাড়িতে হাত বুলিয়ে বললেন, শেঠ করড়িমলের মতো লোক সাদাসিদে ভাষা বোঝে না, তারা জাঁকজমক আর নাটকের ভাষা বোঝে। আজ আমরা তাকে এমন নাটক দেখাবো যে সে সারা জীবন টিকিট কেটেও এমন তমাশা দেখতে পাবে না। চলো, সময় নষ্ট করার জন্যে নয়, বরং ইতিহাস তৈরি করার জন্যে। করিম তাড়াতাড়ি নিজের জামা ঠিক করল আর মোল্লার সাথে রওনা দিল। যেমন যেমন তারা বাজারের দিকে এগোচ্ছিল, মোল্লা নাসিরুদ্দিনের ব্যবহার দেখার মতো ছিল। তিনি প্রত্যেক দেখা হওয়া মানুষের সাথে এমনভাবে মিলছিলেন যেন আজ ঈদ। সবজিওয়ালার সাথে মোল্লা বললেন, আরে রহমান ভাই, আজ নিজের সবথেকে টাটকা সবজিগুলো আলাদা করে রেখো, হতে পারে সন্ধ্যায় ভোজ আছে। ভোজ কার পক্ষ থেকে মোল্লাজি? রহমান অবাক হয়ে জিজ্ঞেস করল। শেঠ কররিমলের পক্ষ থেকে। মোল্লা হাসতে হাসতে বললেন এবং এগিয়ে গেলেন। রহমান আর বাকিরা একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। শেঠ কররিমল আর ভোজ? এ তো এমন কথা যেন কেউ বলছে যে সূর্য পশ্চিম দিকে উঠবে। চলতে চলতে মোল্লা করিমকে সেই পরিকল্পনা বোঝাতে শুরু করলেন যা তিনি সারা রাত জেগে বুনেছিলেন। দেখো করিম, মোল্লা গুরুত্ব দিয়ে বললেন, শেঠের শক্তি তার টাকা, কিন্তু তার দুর্বলতা তার অহংকার আর অন্ধ লালসা। আমাদের তাকে এটা বিশ্বাস করাতে হবে যে সে জিতছে। যখন শত্রুর মনে হয় যে সে জিতছে, তখনই সে সবথেকে বড় ভুল করে। তোমাকে সেখানে গিয়ে কাঁদতে হবে না, অনুনয় করতে হবে না, শুধু আমার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যেও। যা আমি বলবো সেটা ধ্রুব সত্য বলে মেনে নিও। বাজারের শোরগোল বাড়তে শুরু করেছিল। দোকানের শাটার উঠছিল, মিষ্টির দোকান থেকে ঘিয়ের সুগন্ধ আসছিল, আর এসবের মাঝে শহরের মাঝখানে দাঁড়িয়ে থাকা শেঠ করড়িমলের হাবেলি কোনো অজগরের মতো মুখ খুলে দাঁড়িয়েছিল। হাবেলির বাইরে সেই একই প্রহরীরা দাঁড়িয়েছিল যারা গতকাল করিমকে ধাক্কা দিয়ে বের করেছিল। মোল্লা নাসিরুদ্দিন সরাসরি প্রধান দ্বারের দিকে এগোলেন। প্রহরীরা তাদের আটকানোর জন্য বল্লম এগিয়ে দিল। থামো, কোথায় যাচ্ছ? এক প্রহরী কড়া গড়ায় জিজ্ঞেস করল। শেঠজি এখন পুজো করছেন, কারো সাথে দেখা করার সময় নয়। মোল্লা নাসিরুদ্দিন নিজের বড় পাগড়িটা একটু ওপরে তুললেন এবং প্রহরীর দিকে এমন চোখে তাকালেন যেন সে কোনো পোকা। পুজো? মোল্লা ব্যঙ্গের সাথে বললেন, তুমি কি জানো যে আমরা কেন এসেছি? আমরা শেঠের জন্য এমন খবর এনেছি যা তার সিন্দুকের ওজন দ্বিগুণ করে দিতে পারে। কিন্তু যদি তোমরা চাও যে লক্ষ্মী তার দরজা থেকে ফিরে যান, তবে ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। কিন্তু মনে রেখো, যখন শেঠজি জানবেন যে তোমরা শাহী গাধার ব্যবসায়ীদের ফিরিয়ে দিয়েছ, তবে তোমাদের চাকরি তো যাবেই, হয়তো পিঠের চামড়াও ছাড়ানো হবে। শাহী গাধা আর সিন্দুকের ওজন, এই শব্দগুলো প্রহরীদের কানে গড়ানো সোনার মতো গেল। তারা জানত তাদের মালিক লাভের জন্য কতটা ক্ষুধার্ত। তারা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। ঠিক আছে, ঠিক আছে, প্রহরী কিছুটা নরম হল। আপনারা এখানে দাঁড়ান, আমি খাতানজিকে খবর দিচ্ছি। কিছুক্ষণ পর তাদের ভেতরে ডাকা হলো। আজ শেঠ করড়িমল তার দরবার ঘরে বসেছিলেন। তার চারপাশে খাতাঞ্চি আর কিছু চাটুকার বসেছিল। শেঠের সামনে হিরে জহরতের এক ছোট বাক্স খোলা রাখা ছিল, যা তিনি বন্ধ করে নিজের বগলে চেপে ধরলেন। করিমকে দেখতেই শেঠের কপালে ভাঁজ পড়ল। আবার এসছিস তুই? শেঠ বিরক্ত হয়ে বললেন, আমি বলেছিলাম না, হয় 50টা মুদ্রা আন, নয়তো দূর হ। আর এই বহুরূপীকে কার সাথে নিয়ে এসেছিস? তিনি মোল্লার দিকে ইশারা করলেন। মোল্লা নাসিরুদ্দিন এক গভীর ঝুঁকে কুর্নিশ করলেন, যা এতটাই নাটকীয় ছিল যে শেঠও কিছুটা অবাক হলেন। শেঠদের শেঠ, ধনীদের মুকুটমণি, মহামহিম করুড়ি মলজিকে মোল্লা নাসিরুদ্দিনের কুর্নিশ। মোল্লার গলায় দারুণ আত্মবিশ্বাস ছিল। মোল্লা নাসিরুদ্দিন? শেঠ নামটা শুনেছিলেন। তার চোখ সরু হয়ে গেল। তিনি জানতেন যে এই লোকটা তেড়া। তো এখনই কৃষক, উকিল আর মোল্লাদের নিয়ে আসবে? শুনে নাও মোল্লা, আমার আদালতে শুধু আমার কথাই চলে। কথার জিলিপি বানিয়ে ঋণ মাফ হয় না। ঋণ? মোল্লা হাসতে হাসতে বললেন, আরে শেঠজি, আপনি ভুল বুঝছেন। আমরা এখানে ঋণ কমাতে নয়, বরং নিজেদের ভুল শুধরাতে এসেছি।
করিম এই নির্বোধ আমাকে জানালো যে আপনি একে যে গাধাটা দিয়েছিলেন সেটা মুতি, কিন্তু যখন আমি ওই গাধাটাকে দেখলাম তখন আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আমার মনে হলো শেঠ কোররিমলের মতো জহরি এত বড় দিলদরিয়া কিভাবে হতে পারেন যে তিনি এমন এক অমূল্য রতন এই 2 কোটি দামের কৃষককে দিয়ে দিলেন। শেঠ বিভ্রান্ত হয়ে গেলেন। তিনি আশা করছিলেন যে মোল্লা ঝগড়া করবেন, তর্ক করবেন, গাধাটাকে ঠিক বলবেন, কিন্তু মোল্লা তো গাধার প্রশংসা করছেন, আর সেই সাথে শেঠেরও উদারতারও। কি মানে? শেঠ নিজের গোফে তা দিয়ে জিজ্ঞেস করলেন। আমি জানতাম গাধাটা দামি, সেই জন্যই তো ক্ষতিপূরণ চাইছি। ক্ষতিপূরণ? মোল্লা এক পা এগিয়ে আসলেন এবং গলা নিচু করলেন যেন কোনো খুব বড় রহস্য বলছেন। শেঠজি, 50টা মুদ্রা তো ওই গাধার একটা পশমেরও দাম নয়। আসলে করিম তো জানেই না যে ওর কাছে কি আছে। গত রাতে যখন আমি ওই গাধার হাঁটা দেখলাম, ওর কপালের চিহ্ন দেখলাম, তখন আমার পুরনো শাস্ত্রগুলোর কথা মনে পড়ে গেল। ওটা কোনো সাধারণ গাধা নয়, ওটা বখত সিকান্দার বংশের গাধা। বখত সিকান্দার? শেঠের চোখে লালসা আর কৌতূহল দুটোই চলে এলো। এটা কোন বংশ? আমি তো কখনো শুনিনি। মোল্লা নিজের বুক টান করলেন। শোনেননি তো বটেই, কারণ এমন গাধা শতাব্দীতে একবার জন্মায়। শোনা যায় যে মহাবীর আলেকজান্ডারের কাছেও এমন একটা খচ্চর ছিল। এই বংশের বৈশিষ্ট্য হলো যে এটি নিজের মালিকের ভাগ্য চিনে নেয়। যদি কোনো দুর্ভাগ্যবান বা গরিব মানুষ এর ওপর বসে, তবেই গাধা অসুস্থের মতো দেখায়, অলস থাকে। কিন্তু যদি কোনো সত্যিকারের ধনী, কোনো রাজ্যক সম্পন্ন মানুষের পিঠে বসে, তবেই গাধা হাওয়ার সাথে কথা বলে, আর সেই মানুষের ধন দৌলতকে চুম্বকের মতো টানে। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। করিম হা করে তাকিয়ে রইল। সে বুঝতে পারছিল না মোল্লা কি বলছেন, কিন্তু মোল্লা তাকে চোখ টিপে চুপ থাকার ইশারা করলেন। শেঠ কররিমল অবিশ্বাসের সাথে মোল্লাকে দেখলেন, কিন্তু তার ভেতরের কুসংস্কার আর লোভ জেগে উঠেছিল। তুমি সত্যি বলছো নাকি আমাকে বোকা বানাচ্ছ? শেঠজি, মোল্লা আহত হওয়ার নাটক করলেন। আমি একজন ফকির মানুষ, মিথ্যে বলে আমার কি লাভ? করিম কাঁদছিল যে গাধা কাজ করে না, অলস, অসুস্থ, আর আপনি বলছেন যে গাধা খারাপ হয়ে গেছে। দুজনেই নিজেদের জায়গায় ঠিক। গাধাটা খারাপ লাগছে কারণ করিমের মতো গরিব মানুষের মালিক। এই গাধা করিমের জন্য তৈরিই হয়নি। এই গাধা তো আপনার জন্য তৈরি হয়েছে শেঠজি, শাহী সাওয়ারির জন্যে। শেঠ নিজের চিবুক চুলকালেন। মোল্লার যুক্তি তার পছন্দ হচ্ছিল। এই কথা তার অহংকারকে সুরসুরি দিচ্ছিল যে তিনি শাহী আর করিম তুচ্ছ। তো তুমি বলতে চাও যে যদি আমি এই গাধাটা রেখে দিই তবে আমার লাভ হবে? শেঠ ধীরে জিজ্ঞেস করলেন। লাভ? হাহ, শেঠজি, এই গাধা সাক্ষাৎ লক্ষ্মীর বাহন। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? শেঠ তর্পিয়ে উঠলেন। সমস্যা হলো করিম গাধাটাকে নিজের ঘাম রক্ত দিয়ে পালন করেছে। এখন গ্রামবাসী বলছে যে শেঠ করিমকে ঠকিয়েছে। যদি আপনি গাধাটা রেখে দেন তবে লোকে বলবে যে শেঠ জোর করে গরিবের গাধা ছিনিয়ে নিয়েছে। আপনার বদনাম হবে, আর বদনাম হলে লক্ষ্মী রুষ্ট হন। শেঠের মুখ শুকিয়ে গেল। তাহলে কি করি? গাধাও চাই আবার বদনামও চাই না। মোল্লা নাসিরুদ্দিন হাসি মুখে নিজের জাল ফেললেন। আমার কাছে একটা রাস্তা আছে। দুধের দুধ আর জলের জল হয়ে যাবে। আমরা একটা বাজি ধরি, এমন এক পরীক্ষা যাতে প্রমাণ হয়ে যাবে যে গাধার আসল দাম কি আর তার আসল মালিককে। কেমন বাজি? শেঠ জিজ্ঞেস করলেন। মোল্লা বললেন, আপনি করিমের ঋণ মকুব করে দিন, আর তাকে তার সেই 50টি মুদ্রা যা সে সুদে দিয়েছিল তা ফেরত দিয়ে দিন। বদলে আমরা আপনাকে গাধাটি বিনামূল্যে দিয়ে দেব, কিন্তু তার আগে আপনাকে এটা প্রমাণ করতে হবে যে আপনিই এই গাধার আসল শাহী মালিক। সেটা কিভাবে প্রমাণ হবে? শেঠ এখন পুরোপুরি মোল্লার মোহিনী শক্তিতে আচ্ছন্ন ছিলেন। খুব সহজ। মোল্লা জানলার দিকে ইশারা করলেন। আমরা গাধাটিকে নিয়ে বাজারের মাঝখান দিয়ে হাঁটব। আপনি ওই গাধার ওপর সাবারি করবেন। যদিও এই গাধা বখত সিকান্দার বংশের হয়, তবে আপনি বসার সাথে সাথেই তার চলন বদলে যাবে। আর সবথেকে বড় কথা, বাজারের লোক যারা এখন আপনাকে এক কৃপণ শেঠ মনে করে, তারা আপনাকে ওই গাধার উপর দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। যদি রাস্তায় লোকে আপনার সাবারির প্রশংসা করে, যদি তারা বলে, বাহ কি ব্যাপার, তবে বুঝে নেবেন গাধা আপনার। আর যদি লোকে হাসে বা নিন্দা করে, তার মানে গাধার খুঁত আছে, আর আমরা আপনাকে 100টি মুদ্রা ক্ষতিপূরণ দেব। শেঠ তাড়াতাড়ি অঙ্ক কষে নিলেন। যদি তিনি জেতেন তবে জাদুকরি গাধা পাবেন, লোকে প্রশংসা করবে আর তার প্রতিপত্তি বাড়বে। যদি তিনি হারেন, যা তার কাছে অসম্ভব মনে হচ্ছিল, কারণ তিনি এতই ধনী যে কেউ তার মুখের উপর হাসার সাহস করবে না, তবে তিনি 100টি মুদ্রা পাবেন। 2 দিক থেকেই শেঠের লাভ ছিল। মঞ্জুর। শেঠ টেবিলে হাত মারলেন। আমি বাজি ধরলাম। আমি প্রমাণ করে দেব যে আমার ভাগ্য সিকান্দরের মতো। মোল্লা করিমের দিকে তাকালেন এবং একটা সূক্ষ্ম হাসি দিলেন। করিমের বুক ধরফর করছিল। শেঠ যে রাজি হয়ে গেছেন সেটা সে এখনও বিশ্বাস করতে পারছিল না। কিন্তু শেঠজি,
মোল্লা যোগ করলেন, যেহেতু এটা শাহী সাওয়ারি, আপনাকে পুরো বাজার ঘোরানো হবে, যাতে সবাই দেখতে পায় যে শেঠ করড়িমলের শান কি। অবশ্যই, আমি বাজারের মাঝখান দিয়েই যাব, দম্ভের সাথে বললেন শেঠ। তিনি উঠলেন এবং সেবকদের আদেশ দিলেন, আদেশ দাও, আমার সবথেকে দামি আলখাল্লা নিয়ে এসো, আজ শেঠ করড়িমল সাওয়ারিতে বেরোবেন। কিছুক্ষণের মধ্যেই হাবেলির বাইরে তামাশা শুরু হয়ে গেল। করিম মতি গাধাটিকে নিয়ে এসে দাঁড় করালো। মতি শেঠকে দেখল আর নিজের কান ঝাপটালো। শেঠ এক ভারী রেশমের আলখাল্লা পরেছিলেন, গলায় মুক্তোর মালা ছিল আর আঙুলে আংটি চকচক করছিল। তাকে কোনো সং আর রাজার এক অদ্ভুত মিশ্রণ মনে হচ্ছিল। মোল্লা নাসিরুদ্দিন জোরে ঘোষণা করলেন, যাতে জমা হওয়া ভিড় শুনতে পায়, ভাই ও বোনেরা, আজ আমাদের শহরের সবথেকে বড় দানবীর আর ধনী শেঠ করড়িমলজি এক ঐতিহাসিক সাবারিতে বেরোতে চলেছেন। তিনি এই কথার প্রমাণ দিতে যাচ্ছেন যে এই গাধা যাকে লোকে সাধারণ মনে করে, আসলে তা শাহী। আপনারা সবাই সাক্ষী থাকুন। ভিড় জমতে শুরু করেছিল। লোকে একে অপরকে কোনোই মারছিল। শেঠজি গাধার ওপর, কেউ ফিসফিস করে বলল, নিশ্চয়ই মোল্লা কোনো খিচুড়ি পাকিয়েছে, অন্য কেউ বলল। শেঠ খুব কষ্টে নিজের ভারী শরীর তুললেন এবং গাধার পিঠে ওঠার চেষ্টা করলেন। গাধাটি একটু নড়াচড়া করতেই শেঠের ভারসাম্য বিগড়ে গেল, কিন্তু মোল্লা তাকে সামলে নিলেন। সাবধান হুজুর, শাহী জানোয়ার তো, একটু আধটু নখরা তো দেখাবেই, মোল্লা বললেন। অবশেষে শেঠ গাধার পিঠে বসলেন। তার পা মাটি থেকে মাত্র কয়েক ইঞ্চি ওপরে ছিল, কারণ গাধাটি উচ্চতায় ছোট আর শেঠের শরীর ভারী। এই দৃশ্যটি নিজেই খুব হাস্যকর ছিল। এক মোটা ভারী লোক রেশমের পোশাকে ঢাকা হয়ে এক ছোট বেচারা গাধার ওপর বসে আছে। গাধার পিঠ শেঠের ভারে নুয়ে গিয়েছিল। চলুন, মোল্লা গাধার দড়ি ধরলেন আর সামনে এগোলেন। করিম পেছনে পেছনে হাঁটছিল, মাথায় নিচু করে, যাতে তার হাসি বা ভয় কেউ দেখতে না পায়। যেমনই তারা হাবেলির ফটক থেকে বেরিয়ে মূল রাস্তায় আসলেন, দৃশ্যটি দেখার মতো ছিল। মোল্লা নাসিরুদ্দিন সবার আগে হাঁটছিলেন, যেন কোনো বরযাত্রীর নেতৃত্ব দিচ্ছেন। হটে যাও, রাস্তা দাও, শহরের সবথেকে বড় জহরি আসছেন, মোল্লা চিৎকার করছিলেন। শেঠ করড়িমল নিজের বুক ফুলিয়ে নিলেন আর মুখে এক কৃত্রিম হাসি সেঁটে দিলেন। তিনি হাত নেড়ে লোকেদের অভিবাদন জানাতে লাগলেন, যেন কোনো রাজা প্রজাদের দর্শন দিচ্ছেন। তিনি আশা করছিলেন লোকে বলবে, বাহ শেঠজি, কি গাধা। কিন্তু লোকেদের প্রতিক্রিয়া অন্যরকমই ছিল। শুরুতে লোকে হতবাক হয়ে গেল। তারা নিজের চোখে বিশ্বাস করতে পারল না। ওই কৃপণ শেঠ যে কখনো পায়ে হাঁটত না চটিক হয়ে যাওয়ার ভয়, আজ গাধার পিঠে বসে আছে, আর সেটাও এত সেজেগুজে। এক বাচ্চা যে নিজের মায়ের আঙুল ধরে দাঁড়িয়েছিল, জোরে চিৎকার করে উঠল, মা দেখো, ওই মোটা লোকটা গাধাটাকে চ্যাপটা করে দিচ্ছে। শেঠের মুখ লাল হয়ে গেল। তিনি বাচ্চার দিকে রাগে তাকালেন। মোল্লা তৎক্ষণাৎ পরিস্থিতি সামলালেন। তিনি জোরে বললেন, বাচ্চারা অবুঝ হয় শেঠজি, ওদের কথায় কান দেবেন না। দেখুন, ওই বৃদ্ধ লোকটা আপনাকে কেমন মন দিয়ে দেখছেন, নিশ্চয়ই আপনার শান দেখে প্রভাবিত। তারা আরও কিছুটা এগোলেন। এখন তারা বাজারের সবথেকে ব্যস্ত অংশে ছিলেন। এখানে ভিড় অনেক বেশি ছিল। সবজি বিক্রেতা, কাপড় বিক্রেতা, কামার সবাই কাজ ছেড়ে বাইরে চলে এলো। আরে, এ তো শেঠ করড়িমল, গাধার উপর কেন বসে আছেন? বোধহয় মাথা বিগড়ে গেছে। না না, দেখো কেমন দম্ভে বসে আছেন, যেন হাতির পিঠে বসেছেন। শেঠ আশা করেছিলেন প্রশংসার, কিন্তু তার কানে চাপা হাসির আওয়াজ আসতে লাগল। তার অস্বস্তি হতে লাগল। ঘাম কপাল বেয়ে তার দামি রেশমি পোশাক ভিজিয়ে দিতে লাগল। মোল্লা দাঁত কিড়মিড় করে বললেন, এই লোকগুলো প্রশংসা করছে না কেন? তুমি তো বলেছিলে। ধৈর্য ধরুন শেঠজি, মোল্লা পেছনে ফিরে বললেন, কিন্তু তার চোখে দুষ্টুমি নাচছিল। এখনই তো শুরু হলো, আসল জহুরিরা সামনে পাবেন। আপনি শুধু হাসতে থাকুন। যদি আপনি ঘাবড়ে যান, তবে গাধা বুঝে যাবে আপনি শাহী নন। শেঠ আবারও জোর করে হাসার চেষ্টা করলেন, যা কোনো কাঁদতে থাকা বাচ্চার হাসির মতো লাগছিল। তখনই এক চঞ্চল যুবক ভিড় থেকে চিৎকার করে বলল, ও হো, জুটি তো দেখো, বোঝা যাচ্ছে না ওপরেরটা গাধার নাকি নিচেরটা। পুরো ভিড় অট্টহাসিতে ফেটে পড়ল। শেঠের রক্ত টকবক করে ফুটতে লাগল। তিনি রাগে কাঁপছিলেন, কিন্তু নামতে পারছিলেন না। শর্ত ছিল বাজারের পুরো চক্কর দিতে হবে। যদি তিনি নামেন, তাহলে 100 মুদ্রা দিতে হবে, আর গাধাও মিলবে না। লোভ তাকে গাধার পিঠে আঠার মতো আটকে রেখেছিল। মোল্লা নাসিরুদ্দিন এখন নিজের চলার গতি বাড়িয়ে দিলেন। তিনি ভিড়কে সম্বোধন করতে শুরু করলেন, দেখো বন্ধুরা, ভালো করে দেখো, তোমরা কি কখনো এমন দৃশ্য দেখেছ? এত ধনী মানুষ, এত বড় শেঠ, আর সাওয়ারিকার এক গাধার। গাধার এই হলো সারল্য, এই হলো মহানুভবতা।
মোল্লার কথাগুলো ব্যঙ্গে ভরা ছিল, আর জনতা সেই ব্যঙ্গ বুঝতে পারছিল। তারা বুঝে গিয়েছিল যে মোল্লা শেঠের মিছিল বের করছেন। এখন হাসি আর চাপা ছিল না, তা খুলে বাইরে আসছিল। শেঠজি, পা তুলে নিন, নয়তো রাস্তা ক্ষয়ে যাবে, কেউ চিৎকার করল। গাধাকে জল খাইয়ে দেবেন শেঠজি, ও আপনার ভারেই মরে যাচ্ছে, অন্যজন বলল। শরীর করিমলের অবস্থা খারাপ হচ্ছিল। তার অহংকার যা কাঁচের মহলের মতো ছিল, এখন পাথরের বৃষ্টিতে ভেঙে চুরমার হচ্ছিল। প্রতিটি হাসি এক একটা চড় হয়ে তার গালে লাগছিল। তিনি চাইলেন মাটি ফেটে যাক আর তিনি তাতে ঢুকে যান, কিন্তু মোল্লা থামার নাম নিচ্ছিলেন না। আর একটু শেঠজি, দেখুন, আমরা বাজারের প্রধান মোড়ের কাছে, ওখানে সবথেকে বেশি লোক হবে, ওখানে আপনার আসল শান দেখা যাবে। করিম যে এতক্ষণ ভীত ছিল, এখন পরিস্থিতি বুঝতে পারছিল। সে দেখছিল কিভাবে মোল্লা কোনো অস্ত্র ছাড়াই শুধু শব্দ আর মনোবিজ্ঞানের খেলা দিয়ে ওই অত্যাচারী শেঠকে পুরো শহরের সামনে হাসির পাত্র বানিয়ে দিয়েছিলেন। করিমের মুখে এক স্বস্তির হাসি এলো। মোড়ে ভিড়ের সমুদ্র ছিল। যেমনই শাহী সাওয়ারি সেখানে পৌঁছল, শোরগোল পড়ে গেল। লোকে তালি বাজাতে লাগল, শীষ দিতে লাগল। কিন্তু এ সম্মানের তালি ছিল না, এই ছিল বিদ্রুপের তালি। শেঠ এখন উপলব্ধি করতে পেরেছিলেন যে তিনি ফেঁসে গেছেন। বখাত সিকান্দার, শাহী সাওয়ারি, ভাগ্য, এসবই মোল্লার বোনা এক মায়াজাল। তিনি লোভে পড়ে নিজের সম্মানের সওদা করে ফেলেছিলেন। মোল্লা থামো! শেঠ চিৎকার করলেন, তার গলায় কান্নার সুর ছিল। আমাকে নামতে হবে, গোল্লায় যাক শর্ত, গোল্লায় যাক গাধা। মোল্লা নাসিরুদ্দিন থেমে গেলেন। তিনি নিরীহভাবে জিজ্ঞেস করলেন, কি হলো শেঠজি, এখনও তো অর্ধেক চক্করও হয়নি। লোকেদের তালি কি আপনার পছন্দ হচ্ছে না? এটা তালি নয়, চড়! শেঠ গাধার পিঠ থেকে নামার চেষ্টা করতে লাগলেন, কিন্তু তার পোশাক গাধার জিনে আটকে গেল। তিনি ওখানেই ঝুলে রইলেন, অর্ধেক হাওয়ায় আর অর্ধেক গাধার ওপর। ভিড় আরও জোরে হাসতে লাগল। মোল্লা এগিয়ে গিয়ে শেঠকে ছাড়ালেন আর নিচে নামালেন। শেঠের রেশমি আলখাল্লা ছিঁড়ে গিয়েছিল, পাগড়ি তেড়া হয়ে গিয়েছিল, আর মুখ লজ্জা আর রাগে বেগুনি হয়ে গিয়েছিল। তিনি জমিনে দাঁড়িয়ে হাঁপাচ্ছিলেন। তো শেঠজি, মোল্লা ভিড়ের সামনে জোরালো গলায় বললেন, কি বলেন আপনি? লোকে তো বাহাবা করল, কিন্তু আপনার সবারই জন্য নয়, বরং মোল্লা নাসিরুদ্দিনের বুদ্ধির জন্য। আপনার কি এখনও মনে হয় এই গাধা আপনার যোগ্য? শেঠ চারিদিকে তাকালেন। শত শত চোখ তার উপর আটকে ছিল, আর প্রতিটি চোখে বিদ্রুপ ছিল। তিনি নিজের হার মেনে নিলেন। তার দম্ভ চুরমার গিয়েছিল। না, শেঠ ফেসফিস করে বললেন, আমার এই গাধা চাই না, এটা অপয়া। আর শর্ত? মোল্লা মনে করিয়ে দিলেন, করিমের ঋণ আর তার টাকা। শেঠ নিজের পকেট থেকে কাঁপা হাতে চাবি বের করলেন আর নিজের খাতাঞ্চির দিকে ছুড়ে দিলেন। দিয়ে দাও, একে এর সব টাকা দিয়ে দাও, আর ওই জমির কাগজও। আমার এই গাধা বা এই কৃষকের সাথে কোনো সম্পর্ক নেই। ভিড় এবার সত্যিকারের তালি বাজালো। করিমের চোখে জল চলে এলো। সে দৌড়ে গিয়ে মতিকে জড়িয়ে ধরল। শেঠ কুড়ুরিমল, যে আজ পর্যন্ত কখনো মাথা নত করেনি, সে নিজের মুখ লুকিয়ে ভিড় ঠেলে নিজের হাভেলির দিকে দৌড় দিল। তার পেছনে হাসির প্রতিধ্বনি তখনও জারি ছিল। মোল্লা নাসিরুদ্দিন করিমের পিঠে হাত রাখলেন। দেখলে করিম, দুনিয়ায় লোভের চেয়ে বড় কোনো বোঝা হয় না। শেঠ গাধার বোঝা তো তুলে নিল, কিন্তু নিজের অপমানের বোঝা বইতে পারল না। করিম মোল্লার হাতে চুমু খেল। মোল্লাজি, আপনি শুধু আমার গাধাই মাছাননি, বরং আমার জীবন বাঁচিয়েছেন। আমি আপনার ঋণ কিভাবে শোধ করব? ঋণ? মোল্লা হাসতে হাসতে বললেন, ঋণ শোধ করতে হলে বাড়ি যাও আর নিজের স্ত্রীকে বলো যে দারুণ বিরিয়ানি বানাতে, আমার খুব খিদে পেয়েছে। আর হ্যাঁ, মতিকেও ভালো খাবার দিও, আজকের আসল হিরো তো ওই। সন্ধ্যা হতে হতে এই গল্প বুখারার প্রতিটি ঘরে পৌঁছে গিয়েছিল। কিভাবে মোল্লা নাসিরুদ্দিন লোভী শেঠকে গাধার পিঠে বসিয়ে তার দম্ভ বের করে দিলেন। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। শেঠ কারুরিমলের মতো লোক নিজের অপমান এত সহজে ভোলে না। হাভেলির অন্ধকার ঘরে বসে শেঠ এখন প্রতিশোধের আগুনে জ্বলছিলেন। তার হাতে মদের পেয়ালা আর সামনে কিছু ভাড়াটে গুন্ডা দাঁড়িয়েছিল। মোল্লা নাসিরুদ্দিন, শেঠ গর্জে উঠে বললেন, তুই বাজারে আমার হাসি উড়িয়েছিস, এখন আমি পুরো শহরকে তোর শোকে সামিল করব। আজকে রাত হবে তোর শেষ শান্তির রাত। ওদিকে মোল্লা নাসিরুদ্দিন নিজের ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন। তিনি জানতেন না যে এক নতুন আর ভয়াবহ তুফান তার দিকে এগিয়ে আসছে। শেঠ যে পরিকল্পনা করেছিলেন তা শুধু চাতুরীর নয়, বরং নিষ্ঠুরতার ছিল। আহত সাপ আর অপমানিত শত্রু, এই দুজনেই মৃত্যুর চেয়েও বেশি বিপজ্জনক হয়। শেঠ কারুরিমলের হাভেলিতে এক ষড়যন্ত্র করা হচ্ছে, যা মোল্লা নাসিরুদ্দিনের বুদ্ধিকে নয়, বরং তার প্রাণকে লক্ষ্য বানাবে।
মোল্লার বুদ্ধি কি তাকে তলোয়ারের ধার থেকে বাঁচাতে পারবে, নাকি এবার খেলা রক্তক্ষয়ী হবে? দেখুন পরের পর্বে মোল্লা নাসিরুদ্দিন আর মরণ পরোয়ানা। বুখারার সেই রাত যতটা গভীর ছিল, তার চেয়েও অনেক বেশি গভীর ছিল সেই অন্ধকার যা শেঠ কারুরিমলের মনে ছেয়েছিল। বাজারে ঘটা সেই অপমানজনক ঘটনার পর শেঠ সরাসরি নিজের হাভেলিতে দৌড়েছিলেন এবং নিজেকে নিজের সবথেকে ব্যক্তিগত ঘরে বন্ধ করে নিয়েছিলেন। হাভেলির বাইরে নিস্তব্ধতা ছিল, কিন্তু হাভেলির ভেতরে এক তুফান ওঠার প্রস্তুতি চলছিল। ঘরে শুধুমাত্র একটা বড় মোমবাতি জ্বলছিল, যার ছায়া দেওয়ালে ভুতুড়ে আকারে নাচছিল। শেঠ কারুরিমল এক মখমলের চেয়ারে ধসে বসেছিলেন। তার হাতে মদের এক দামি পেয়ালা ছিল, যা এখন খালি হয়ে গিয়েছিল, কিন্তু সেটার উপর তার দখল এতটাই শক্ত ছিল যে আঙুলগুলো ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার চোখের সামনে বারবার সেই একই দৃশ্য ঘুরছিল, ভিড়ের হাসি, সেই গাধা, আর সবকিছুর ওপর মোল্লা নাসিরুদ্দিনের সেই বিজয়ী হাসি। মোল্লা! শেঠ দাঁত কিড়মিড় করে বিড়বিড় করলেন। এই নামটা এখন তার কাছে গালির চেয়েও কম কিছু নয়। তিনি নিজের পুরো জীবনে অনেক লোককে বরবাদ করেছিলেন, অনেকের জমি কেড়ে নিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত কেউ তার চোখে ওপর চোখ রেখে তাকে চ্যালেঞ্জ করার সাহস করেনি। আর এই ফকির, যার কাছে না আছে সম্পদ, না আছে ক্ষমতা, সে পুরো শহরের সামনে তাকে উলঙ্গ করে দিল। তখনই ঘরের এক কোণে নড়াচড়া হলো। সেখানে অন্ধকারে এক ছায়া দাঁড়িয়েছিল। এই ছিল সেরা, শহরের সবথেকে নামী আর বেরহম বদমাশ। সেরার আনুগত্য ছিল শুধুমাত্র সোনার মুদ্রার প্রতি, আর শেঠ কররিমলের কাছে মুদ্রার কোনো অভাব ছিল না। সেরার চেহারা ছিল ভয়াবহ। এক পুরনো লড়াইয়ের ক্ষত তার বাম চোখ থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত গিয়েছিল, যাতে তার হাসিও ডরাব না লাগত। হুকুম শেঠজি। সেরার ভারী আর কর্কশ আওয়াজ প্রতিধ্বনিত হল। আপনি আমাকে ডাকলেন আর নিজে চুপচাপ বসে আছেন? কি কাজ? কার হাড় ভাঙতে হবে নাকি কার ঘর পোড়াতে হবে? শেঠ পেয়ালা টেবিলে আছাড় মারলেন। কাচের টুকরোগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল। হাড় ভাঙলে কাজ হবে না সেরা। শেঠ নিজের লাল চোখ দিয়ে তাকে ঘুরে তাকিয়ে বললেন, হাড় জুড়ে যায়, ঘর আবারও তৈরি হয়। আমাকে এমন ক্ষত দিতে হবে যা কখনো ভরবে না। আমাকে ওই মোল্লার আত্মাকে পিষে ফেলতে হবে। সেরা সামনে আসল। মোমবাতির আলোয় তার মুখের ক্ষত আরও গভীর দেখাচ্ছিল। মোল্লা নাসিরুদ্দিন, শুনেছি আজ সে বাজারে বড় তামাশা করেছে, তো আপনি তার প্রতিশোধ নিতে চান? প্রতিশোধ নয়, ধ্বংস, শেঠ ফিসফিস করে বললেন। যদি আমি তাকে মেরেই দিই, তবে লোকে তাকে শহীদ মানবে, বলবে যে শেঠ নিজের অপমান লোকানোর জন্য তাকে মেরে ফেলেছে। না, আমি এমন হতে দেব না। আমি চাই যে শহরের প্রতিটি মানুষ যারা আজ তার বাহাবা করছিল, কাল তারাই তার ওপর থুতু দিক। আমি চাই সে নিজের চোখ তোলার যোগ্য না থাকুক। আমি তাকে চোর প্রমাণ করব। সেরা নিজের ভ্রু কুচকাল। চোর? কিন্তু সে তো ফকির, তার চুরির কি দরকার, আর লোকে বিশ্বাসী বা কেন করবে? শেঠ নিজের চেয়ার থেকে উঠলেন আর এক গোপন আলমারির দিকে এগোলেন। তিনি এক ভারী তালা খুললেন আর তার মধ্যে থেকে এক মখমলের বাক্স বের করলেন। যখন তিনি বাক্সটি খুললেন, তখন ঘরে নীল আলো ছড়িয়ে পড়ল। তাতে এক মহামূল্যবান হার রাখা ছিল, নীলকান্তমণি আর হিরে দিয়ে জড়া। এই হার শেঠের বংশের সবথেকে পুরনো আর দামি সম্পদ ছিল। এর দাম এতটাই ছিল যে পুরো এক মহল্লা কেনা যেতে পারত। এটা দেখতে পাচ্ছ সেরা? শেঠ হারটিকে আলোয় নাচিয়ে বললেন, এটা হলো শাহী নীলাম। শহরের বাচ্চা বাচ্চাও জানে যে এটা আমার প্রাণের চেয়েও দামি। আজ রাতে যখন পুরো শহর ঘুমোবে, তুমি আর তোমার লোক চুপিসারে মোল্লার বাড়ি যাবে আর এই হারটি ওখানে লুকিয়ে দেবে, এমন জায়গায় যেখানে এটা সহজেই পাওয়া যায়, কিন্তু সন্দেহ না হয় যে কেউ রেখেছে। সেরার মুখে এক শয়তানি হাসি ফুটে উঠল। সে বুঝতে পারল, তার মানে আপনি তাকে নিজেরই জিনিস চুরির অভিযোগে ফাঁসাবেন। খুব ভালো শেঠজি, চুরির অভিযোগ, আর সেটাও শেঠ কররিমলের বাড়ি থেকে। বাদশাহ সালামতের আইনে এর সাজা তো খুব কঠিন। সাজা? শেঠ হাসলেন, এক শুকনো আর নিষ্ঠুর হাসি। সাজা তো পরে মিলবে, আগে তার সম্মানের জানাজা বেরোবে। কাল সকাল হতেই আমি কোতোয়ালের কাছে যাব, বলবো যে মোল্লা প্রতিশোধ নেওয়ার জন্য আমার পৈতৃক হাড় চুরি করেছে। যখন কোতোয়ালের সিপাহীরা তার বাড়ি থেকেই হাড় উদ্ধার করবে, তখন তার সমস্ত বুদ্ধিমত্তা, সমস্ত বুদ্ধি জলে ভেসে যাবে। লোকে বলবে যে মোল্লা লোভে পড়ে নিজের ঈমান বিক্রি করে দিয়েছে। আর একবার যখন সমাজ কাউকে নিজের নজর থেকে নামিয়ে দেয়, তখন সে জ্যান্ত লাশ হয়ে যায়। শেঠ হারটি সেরার দিকে বাড়িয়ে দিলেন। যাও, কাজে কোনো ভুল হওয়া চলবে না। যদি মোল্লা জেগে যায়, তবে তাকে চিরতরে ঘুম পাড়িয়ে দিও।
কিন্তু চেষ্টা করো যেন এমন না হয়, কারণ আমি তাকে তিল তিল করে মরতে দেখতে চাই। সেরা হারটি নিল, সেটি নিজের জামার ভেতরের পকেটে রাখল আর মাথা নত করে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। শেঠ আবারও নিজের চেয়ারে বসে পড়লেন। তিনি কাঁচের একটা টুকরোকে নিজের জুতো দিয়ে পিষে দিলেন। তৈরি হয়ে যাও মোল্লা, তোমার শেষ রাত শুরু হয়ে গেছে। শহরের অন্য প্রান্তে মোল্লা নাসিরুদ্দিনের ছোট ঘর শান্তিতে ডুবেছিল। মোল্লা গভীর ঘুমেছিলেন, তার মুখে এক প্রশান্তি ছিল। সারা দিনের ক্লান্তি আর বুদ্ধির কসরতের পর তিনি এই ঘুম পেয়েছিলেন। বাইরে হালকা ঠান্ডা হাওয়া বইছিল আর ঝিঝি পোকার ডাক রাতের নিস্তব্ধতা ভাঙছিল। মোল্লার স্ত্রীও অন্য ঘরে ঘুমোচ্ছিলেন। তখনই পেছনের দেওয়ালে এক ছায়া ফুটে উঠল। সেরা বিড়ালের মতো ক্ষিপ্রতায় দেওয়াল টপকে উঠোনে ঝাঁপ দিল। তার সাথে তার এক সাথীও ছিল। দুজনেই কালো কাপড় পরেছিল আর মুখ ঢাকা ছিল। সেরা ইশারায় সাথীকে পাহারা দিতে বলল আর নিজে চুপি চুপি ঘরের প্রধান দরজার খিল একটা সরু তার দিয়ে খুলতে লাগল। তালাটি হালকা ছিল, হয়তো মোল্লার কখনো চুরির ভয় ছিল না, কারণ তার কাছে চুরি করার মতো কিছুই ছিল না। হালকা এক খট শব্দের সাথে দরজা খুলে গেল। সেরা ভেতরে ঢুকল। ঘরে অন্ধকার ছিল, কিন্তু সেরার চোখ অন্ধকারে অভ্যস্ত ছিল। সে জানত যে হারটিকে বিছানার কাছে বা সিন্দুকে রাখা বেশি বিপজ্জনক হতে পারে। তার নজর রান্নাঘরের কোণে রাখা আটার ড্রামের ওপর পড়ল। এটাই ঠিক হবে, সে মনে মনে ভাবল। গরিবের ঘরে সবথেকে দামি জিনিস আটাই হয়। যখন সিপাহীরা তল্লাশি নেবে, তখন তাদের নজর সবথেকে আগে শস্যের পাত্রের ওপরই যাবে। সেরা ধীরে ড্রামের ঢাকনা খুলল। সে মখমলের বাক্স থেকে হারটি বের করল আর সেটাকে আটার মাঝখানে গভীরভাবে পুঁতে দিল। তারপর ওপর থেকে আটা সমান করে দিল, যাতে মনে হয় কেউ ওটা স্পর্শও করেনি। সে ড্রামের ঢাকনা বন্ধ করল। কাজ হয়ে গিয়েছিল। ফেরত যাওয়ার সময় সেরার পা ভুল করে এক তামা লোটার সাথে লেগে গেল। টন 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 শব্দ প্রতিধ্বনিত হল। মোল্লা ঘুমে এপাশ ওপাশ করতে লাগলেন। সেরার শ্বাস আটকে গেল। সে দেওয়ালের সাথে লেপটে গেল, খঞ্জরে হাত রেখে। যদি মোল্লা ওঠেন, তবে আজ রাতে রক্ত বইবে। মোল্লা কিছু বিড়বিড় করলেন, করিম, গাধা, শাহী, আর তারপর নাক ডাকতে শুরু করলেন। সেরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ছায়ার মতো বাইরে বেরোল আর রাতের অন্ধকারে বিলীন হয়ে গেল। মোল্লার ঘরে এখন এমন একটা টাইম বোম রাখা ছিল, যা সকাল হতেই ফেটে যাবে। সকালের সূর্য বুখারার উপর নিজের প্রথম কিরণ ছড়াচ্ছিল। মোল্লা নাসিরুদ্দিন নিজের অভ্যাস মতো তাড়াতাড়ি উঠে গিয়েছিলেন। তিনি উঠোনে দাঁতন করছিলেন আর ভাবছিলেন আজ সারাদিন কি করা যায়। তার সামান্যতম ধারণাও ছিল না যে কিছুক্ষণের মধ্যেই তার পৃথিবী ওলটপালট হতে চলেছে। হঠাৎ ঘরের বাইরে ঘোড়ার খুর আর ধারি বুটের আওয়াজ শোনা গেল। মোল্লা কিছু বুঝে ওঠার আগেই তার ঘরের দরজা জোর ধাক্কায় খুলে গেল। মোল্লা নাসিরুদ্দিন, নিজের জায়গায় দাঁড়িয়ে থাকো। এটা শহরের কোতোয়াল শামসের খাঁয়ের আওয়াজ ছিল। শামসের খাঁ এক কড়া আর সৎ অফিসার ছিলেন, কিন্তু তিনি প্রমাণের উপর চলতেন। তার পেছনে ৬ জন সিপাহী খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল, আর তাদের পেছনে কুমিরের কান্না কাঁদতে কাঁদতে শেঠ করড়িমল দাঁড়িয়েছিলেন। মোল্লা দাঁতন নিচে ফেললেন আর অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কোতোয়াল সাহেব, এত সকালে আমার গারিবখানায়? বাদশাহ কি আমাকে উজির বানানোর ফরমান পাঠিয়েছেন? তিনি এখনও রসিকতা করার চেষ্টা করছিলেন। রসিকতা বন্ধ করো মোল্লা, কোতোয়াল কড়া গলায় বললেন। শেঠ করড়িমল অভিযোগ দায়ের করেছেন যে গত রাতে তার বাড়ি থেকে তার পৈতৃক শাহী নীলম চুরি হয়ে গেছে, আর তার সন্দেহ যে এই কাজ তুমিই করেছ। মোল্লা হাসলেন, কিন্তু এবার হাসিতে একটু দুশ্চিন্তা ছিল। আমি আর চুরি? কোতোয়াল সাহেব, আপনি আমাকে চেনেন। আমি তো নিজের ছায়াও অন্যদের থেকে চেয়ে নিয়ে ব্যবহার করি। আমি চুরি কি করব? আর শেঠজি, কালকের হার এখনও মনের মধ্যে গেঁথে রেখেছেন নাকি? শেঠ করড়িমল সামনে আসলেন। তার মুখ দুঃখ আর রাগের মিশ্রণ ছিল। কোতোয়ালজি, আমি বলেছিলাম না এ নিজের কথায় ফাঁসাবে? কাল এ আমাকে বাজারে লাঞ্ছিত করেছে, কারণ এ আমাকে ঘৃণা করে, আর সেই ঘৃণাতেই এ আমার সবথেকে দামি হার চুরি করেছে, যাতে আমাকে বরবাদ করতে পারে। আমি চাই ওর ঘর তল্লাশি করা হোক। মোল্লা হাত ছড়িয়ে দিলেন। সানন্দে নিন, আমার ঘরে আপনি বই আর পুরনো কাপড় ছাড়া আর কিছু পাবেন না। কোতোয়াল সিপাহীদের ইশারা করলেন, কোনা কোনা খোঁজে দেখো। যদি হার এখানে না মেলে, তবে শেঠকে মিথ্যে অভিযোগ করার জন্য সাজা দেওয়া হবে, কিন্তু যদি মিলে যায়। কোতোয়াল মোল্লার দিকে গম্ভীর চোখে তাকালেন। সিপাহীরা ঘরে ঢুকে পড়ল। বাসনপত্রের আওয়াজ শুরু হয়ে গেল। মোল্লার স্ত্রী ঘাবড়ে বাইরে চলে আসলেন। তিনি কাঁদছিলেন। মোল্লা তাকে সান্ত্বনা দিলেন, ভয় পেও না, সত্যের জয় হবেই।
সিপাহীরা সিন্দুক খুলছিল, বিছানা উল্টে দিচ্ছিল। কিছুই পাওয়া গেল না। শেঠ করড়িমলের কপালে ঘাম আসতে লাগল। সেরা কি কাজ ঠিকমতো করেনি? তখনই এক সিপাহী রান্নাঘরের দিকে গেল। সে আটার ড্রামটি উঠালো আর সেটিকে মেঝেতে উপুর করে দিল। সাদা আটার স্তূপ লেগে গেল, আর সেই স্তূপের মাঝখানে সকালের আলোয় কিছু একটা চমকালো, নীল, উজ্জ্বল আর শাহী। পুরো উঠোনে নিস্তব্ধতা ছেয়ে গেল। মোল্লা নাসিরুদ্দিনের চোখ ছানা বড়া হয়ে গেল। তার স্ত্রীর মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এলো। কোতোয়াল সামনে এগোলেন। তিনি ঝুঁকে হাড়টি উঠানেন। এটা কি মোল্লা? মোল্লার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। তিনি তৎক্ষণাৎ বুঝে গেলেন যে এটা শেঠের চাল, কিন্তু প্রমাণ তার ঘরে, তার আটায় পাওয়া গেছে। এখন কোনো যুক্তি কাজ করবে না। এটা আমি রাখিনি, মোল্লা নিচু স্বরে বললেন। এটা ষড়যন্ত্র। শেঠ করুড়িমল গর্জে উঠলেন। ষড়যন্ত্র? হাতে নাতে ধরা করলে আর এখনও মিথ্যে? কোতোয়ালজি, দেখলেন তো, এ হলো ফকিরের বেশে নেকড়ে। এ আমার সিন্দুক লুট করেছে, একে গ্রেপ্তার করুন। কোতোয়ালের মুখ শক্ত হয়ে গেল। মোল্লা নাসিরুদ্দিন, আইন সবার জন্য সমান। তোমাকে চুরির অভিযোগে গ্রেপ্তার করা হলো। সিপাহীরা মোল্লার হাতে লোহার ভারী শিকল পরিয়ে দিল। ঠান্ডা ধাতুর স্পর্শ মোল্লাকে বলছিল যে এটা কোনো দুঃস্বপ্ন নয়, বাস্তবতা। তাকে টেনে হিঁচড়ে ঘর থেকে বাইরে আনা হলো। বাইরে ভিড় জমে গিয়েছিল। করিম যে পাশেই থাকত দৌড়ে এলো। মোল্লাজি, এটা কি হচ্ছে? করিম কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল। মোল্লা করিমকে দেখলেন আর হাসার চেষ্টা করলেন, যদিও তার চোখে ব্যথা ছিল। করিম, এই খেলা এখনও শেষ হয়নি, ধৈর্য ধরো। ভিড়ের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল। মোল্লা কি চোর? বিশ্বাস হয় না। আরে দারিদ্র মানুষকে দিয়ে যে কোনো কিছু করাতে পারে। শেঠ ঠিকই বলতো, কালকের তামাশা শুধু নজর ঘোরানোর জন্য ছিল। শেঠ করড়িমল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে নিজের গোফে হাসছিলেন। তিনি মোল্লাকে একবার দেখলেন, যার অর্থ পরিষ্কার ছিল, বলেছিলাম না আমি তোমাকে বরবাদ করে দেব। মোল্লা নাসিরুদ্দিন, যিনি কাল পর্যন্ত শহরের হিরো ছিলেন, আজ এক অপরাধীর মতো শিকলবন্দী হয়ে কোতোয়ালের পেছনে পেছনে নিয়ে যাওয়া হচ্ছিল। বুখারার ধুলোমাখা রাস্তায় তার পায়ের ছাপ এক প্রশ্ন রেখে যাচ্ছিল, অশুভ কি সত্যি শুভকে হারিয়ে দিতে পারে? বুখারার শাহী কারাগার শহরের কেল্লার নিচে বানানো ছিল। সেখানে সূর্যের আলো খুব কমই পৌঁছাত। দেওয়াল থেকে স্যাঁতস্যাঁতে গন্ধ আসছিল আর মেঝে খান্ডা ছিল। মোল্লা নাসিরুদ্দিনকে সবথেকে নিরাপদ কাল কুঠুরিতে রাখা হয়েছিল। লোহার ভারী দরজা বন্ধ হওয়ার আওয়াজ কোনো কামানের গোলার মতো ছিল। মোল্লা অন্ধকারে হাতড়ে এক কোণে জায়গা করে নিলেন আর বসে পড়লেন। তার মাথায় তুফান চলছিল। তিনি জানতেন যে শেঠ তাকে খুব খারাপভাবে ফাঁসিয়েছেন, চুরির অভিযোগ এবং তার শাহী আইনের অধীনে। এর মানে ছিল হয় হাত কেটে ফেলা অথবা যাবজ্জীবন কারাদণ্ড। বাহ শেঠ করড়িমল, বাহ! তুমি তো গাধার লাথির বদলা সিংহের নখ দিয়ে নিলে, কিন্তু খেলা এখনও শেষ হয়নি। তখনই পাশের কুঠুরি থেকে এক আওয়াজ এলো, নতুন মেহমান, আর তাও মোল্লা নাসিরুদ্দিন। আজ তো জেলের ভাগ্য জেগে গেল। মোল্লা চমকে দেখলেন, গরাদের ওপারে অন্য সেলে এক বৃদ্ধ লোক বসেছিলেন। তার চুল আর দাড়ি অগোছালোভাবে বেড়ে গিয়েছিল। আপনি কে মুরুব্বি? মোল্লা জিজ্ঞেস করলেন। আমার নাম কখনো বশির ছিল। আমি শাহী খাজাঞ্চি ছিলাম, বৃদ্ধ কাস্তে কাস্তে বললেন। 10 বছর আগে আমার ওপরও চুরির অভিযোগ লেগেছিল। একটা হিরে নিখোঁজ হয়েছিল। আমি চুরি করিনি, কিন্তু ওটা আমার ড্রয়ারে পাওয়া গেছে, ঠিক যেমন আজ হাড় তোমার আটায় পাওয়া গেল। মোল্লার ইন্দ্রিয় সতর্ক হয়ে গেল। আপনার ড্রয়ারে কে রেখেছিল? অভিযোগ কে লাগিয়েছিল? সেই লাগিয়েছে যার কাছে আজ শহরের অর্ধেক সম্পদ আছে, বশির তিক্ততার সাথে বললেন। শেঠ করড়িমল। তখন সে জোয়ান ছিল আর নিজের রাজত্ব খাড়া করছিল। আমি তার রাস্তার কাঁটা ছিলাম, কারণ আমি তার কালো ব্যবসার খবর বাদশাহ পর্যন্ত পৌঁছাতে যাচ্ছিলাম। সে আমাকে রাস্তা থেকে সরিয়ে দিল। মোল্লা পুরো কাহিনী বুঝে গেলেন। এটা শেঠের পুরনো কায়দা। বশির সাহেব, মোল্লা দৃঢ়তার সাথে বললেন, আপনার 10 বছরের অপেক্ষা এখন শেষ হতে চলেছে। আমাকে কাল বাদশার সামনে পেশ করা হবে। যদি আমার বুদ্ধি সাথ দেয়, তবে কাল শুধু আমার মুক্তি হবে না, বরং আপনার সাথে হওয়া অন্যায়েরও হিসেব হবে। বাদশার সামনে? বশির হাসলেন। বাদশাহ ভালো লোক, কিন্তু প্রমাণের গোলাম, আর প্রমাণ তোমার বিরুদ্ধে মোল্লা। শেঠ সাক্ষীও কিনে রেখেছে হয়তো। প্রমাণ মিথ্যে বলতে পারে, সাক্ষী বিক্রি হতে পারে। মোল্লা নিজের শিকল ঝনঝন করে বাজালেন। কিন্তু লোভ কখনো মিথ্যে বলে না, আর আমি শেঠকে তারই লোভের জালে ফাঁসাব। পরের দিন শাহী দরবার। বাদশাহ সালামত নিজের উঁচু তখ্তে বিরাজমান ছিলেন। দরবার লোকে লোকারণ্য ছিল। উজির, আমির আর শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেঠ করড়িমল সব থেকে সামনের সারিতে দাঁড়িয়েছিলেন।
তিনি আজ কালো পোশাক পরেছিলেন, যেন তিনি নিজের হার হারানোর শোকে আছেন। কয়েদিকে হাজির করা হোক, নাকিব আওয়াজ লাগালেন। মোল্লা নাসিরুদ্দিনকে দরবারে আনা হলো। তাকে ক্লান্ত দেখাচ্ছিল, কাপড় ময়লা ছিল, কিন্তু তার চালে এখনও সেই স্বাভিমান ছিল। তিনি বাদশাকে ঝুঁকে সালাম করলেন। মোল্লা নাসিরুদ্দিন, আমাদের অত্যন্ত আফসোস যে তোমাকে এই অবস্থায় দেখছি। তোমার ওপর চুরির গুরুতর অভিযোগ আছে। শেঠ কারোরিমলের দাবি যে তুমি তার পৈতৃক হার চুরি করেছ, যা তোমার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। তোমার কি নিজের সাফাইয়ে কিছু বলার আছে? মোল্লা মাথা তুললেন। জাহাপানা, যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না, আর যা সত্যি হয় তা প্রায়শই অন্ধকারে লুকিয়ে থাকে। আমি শুধু এটুকু জিজ্ঞেস করতে চাই যে শেঠজি কি কসম খেয়ে বলতে পারেন যে এই হার আমিই চুরি করেছি? শেঠ কারোরিমল সামনে আসলেন। তার চোখে জয়ের চমক ছিল। জাহাপানা, কসম খাবার কি দরকার যখন প্রমাণ চিৎকার করে সাক্ষ্য দিচ্ছে? হাড়ির ঘরে আটার ড্রামে পাওয়া গেছে। হাড়ির কি পা আছে যে ও নিজে হেঁটে ওখানে গেল? আর কারণের কথা যদি বলেন, তবে কাল এ আমাকে বাজারে অপমানিত করেছিল। এটা তারই বদলা। উজিরে আলা বললেন, প্রমাণ অকাট্য বাদশা সালামত। মোল্লার কোনো পুরনো অপরাধমূলক রেকর্ড নেই, কিন্তু হতে পারে লোভ বা বদলার ভাবনা তাকে অন্ধ করে দিয়েছিল। আইন অনুযায়ী চুরির সাজা হল ডান হাত কেটে ফেলা। দরবারে নিস্তব্ধতা ছেয়ে গেল। করিম যে ভিড়ের পিছনে দাঁড়িয়েছিল, সে ফুপিয়ে কাঁদতে লাগল। হাত কাটার আগে মোল্লা উচ্চস্বরে বললেন, আমি বাদশার কাছে এক শেষ মিনতি করতে চাই। বাদশাহ মোল্লার দিকে খুঁটিয়ে তাকালেন। তিনি মোল্লার বুদ্ধিমত্তার প্রশংসক ছিলেন এবং মনে মনে চাইছিলেন মোল্লা যেন নির্দোষ প্রমাণিত হন। বলো মোল্লা, কি তোমার মিনতি? জাহাপনা, মোল্লা বললেন, আমি মানছি যে হার আমার ঘরে পাওয়া গেছে, কিন্তু আমি এটাও জানি যে আমি ওটা চুরি করিনি। এই হার জাদু করি। জাদু করি? শেঠ উপহাস করে বললেন, এখনও পাগলের মতো কথা বলছে। হ্যাঁ, জাদু করি। শেঠকে উপেক্ষা করে মোল্লা বলতে থাকলেন, আমার প্রপিতামহ এক মহান ফকির ছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে নীলকান্তমুনির কিছু বিশেষ হার থাকে যা সত্য চিনতে পারে। যদি কোনো চোর একে স্পর্শ করে, তবে তার হাত কয়েক ঘন্টার জন্য তো স্বাভাবিক থাকে, কিন্তু ঠিক ২৪ ঘন্টা পর তার হাত নীল হয়ে যায়। আর যদি কোনো মিথ্যে মালিক এর ওপর নিজের দাবি জানায়, তবে তার জিভ কালো হয়ে যায়। দরবারে লোকে একে অপরের দিকে তাকাতে লাগল। এটি এক অদ্ভুত দাবি ছিল। মোল্লা বাদশার দিকে তাকালেন। হুজুর, যেহেতু শেঠজিব বাবি যে এই হার তার এবং আমি চুরি করেছি, তবে আমাকে অবশ্যই সাজা দেওয়া উচিত। কিন্তু আমরা কি একদিন অপেক্ষা করতে পারি না? যদি কাল সকাল পর্যন্ত আমার হাত নীল না হয়, তবে তার মানে আমি চুরি করিনি। আর যদি শেঠজির জীব কালো না হয়, তবে হার তারই। শেঠ ঘাবড়ে গেলেন। তিনি কুসংস্কার আচ্ছন্ন ছিলেন। তিনি মোল্লার বখত সিকান্দারওয়ালা গল্পটি বিশ্বাস করে নিয়েছিলেন, আর এখন এই জাদুকরি হারের কথা তাকে ভয় দেখাচ্ছিল। সত্যি কি এমন হতে পারে? কিন্তু তিনি তো সেরাকে দিয়ে হার রাখিয়েছিলেন, নিজে রাখেননি। তবুও ভয় তার মনে বাসা বেঁধে নিল। এসব বানোয়াট, শেঠ চিৎকার করলেন। এটা শুধু সাজা থেকে বাঁচার আর সময় চাওয়ার বাহানা। বাদশাহ হাত তুললেন। খামোশ। মোল্লার কথায় যুক্তি না থাকলেও রহস্য নিশ্চয়ই আছে, আর আমরা কোনো নির্দোষকে সাজা দেওয়ার ঝুঁকি নিতে পারি না। আমরা একদিন অপেক্ষা করব। মোল্লাকে আবার কালকুঠরিতে নিয়ে যাওয়া হোক। কাল সকালে ফয়সালা হবে। শেঠ করুরমল রাগে তিল তিল করতে লাগলেন, কিন্তু বাদশাহর আদেশের সামনে তিনি কিছু করতে পারছিলেন না। মোল্লাকে নিয়ে যাওয়ার সময় তিনি শেঠের পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিস করে বললেন, শেঠজি, রাতে নিজের হাত আর জিভ চেক করতে থাকবেন। জাদু কখন চলে যায় বোঝা যায় না। শেঠের ঘাম ছুটতে লাগল। রাতের সময় কালকুঠুরি। মোল্লা নাসিরুদ্দিন শান্ত হয়ে বসেছিলেন। বশির জিজ্ঞেস করলেন, মোল্লা, এটা কি চাল? কোনো জাদুটাদু হয় না। কাল সকালে তোমার হাত নীল হবে না সেটা তো নিশ্চিত, কিন্তু এতে এটা প্রমাণিত হবে না যে তুমি চুরি করনি। তুমি শুধু নিজের মৃত্যুকে পিছিয়ে দিচ্ছ। মোল্লা হাসলেন। বশির সাহেব, জাদু হারে নয়, মানুষের ভয়ে থাকে। শেঠ কররমল লোভী, কিন্তু তার চেয়েও বেশি সন্দেহবাতিক, আর আমি তার মাথায় সন্দেহের বীজ বুনে দিয়েছি। এখন দেখার বিষয় হল সেই সন্দেহের সাথে কি করে। ঠিক সেই সময়ে হাভেলিতে শেঠ কররমল পাগলের মতো ঘরে পায়চারি করছিলেন। তিনি বারবার আয়নায় নিজের জীব দেখছিলেন। ওটা কি কালো হচ্ছে? তার মনে হচ্ছিল যে রং বদলাচ্ছে। না না, এই মোল্লা মিথ্যে বলছে, তিনি নিজেকে বোঝালেন। কিন্তু সেই গাধার কথাটাও তো কত সত্যি মনে হচ্ছিল। যদি এই হার সত্যিই অভিশপ্ত হয়, যদি কাল দরবারে আমার জীব কালো বেরোয়, তবে আমার সব সম্মান ধুলোয় মিশে যাবে। তিনি সেরাকে ডাকলেন। সেরা আসলো। তাকেও ভীত দেখাচ্ছিল। সেরা,
তোর হাত কি ঠিক আছে? শেঠ জিজ্ঞেস করলেন। সেরা নিজের হাত লুকিয়ে ফেলল। জি, জি হুজুর, শুধু একটু চুলকুনি হচ্ছে। চুলকুনি? শেঠের চোখ বড় বড় হয়ে গেল। মানে জাদু কাজ করছে? ভয় আর যুক্তির এই লড়াইয়ে শেঠের ভয় জিতে যাচ্ছিল। তার মনে হলো তাকে কিছু করতে হবে। যদি তিনি হার ফেরত নিয়ে নেন? না, এখন অনেক দেরি হয়ে গেছে। হার তো কোতোয়ালের কাছে। তখনই তার এক বুদ্ধি আসলো। যদি মোল্লা জেল থেকে পালিয়ে যায়? যদি মোল্লা পালিয়ে যায় তবে প্রমাণিত হবে যে সে চোর, আর শেঠকে কালো জিভের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে না। শেঠ কাঁপানো গলায় বললেন, আমাদের মোল্লাকে জেল থেকে পালাতে সাহায্য করতে হবে। কি? সেরা অবাক হয়ে গেল। পালাতে সাহায্য করতে হবে? আমরা ওকে ফাঁসাচ্ছি নাকি বাঁচাচ্ছি? চুপ কর মুখ্যু, যদিও কাল দরবারে আসে আর আমার জিভ কালো হয়ে যায় অথবা তোর হাত নীল হয়ে যায়, তবে আমরা বরবাদ হয়ে যাব। যদিও পালিয়ে যায় তবে সবাই মেনে নেবে যে ও ভয় পেয়েছে। ওর পালানোই হবে ওর অপরাধ কবুল করা। যা, জেলের পাহারাদারকে ঘুষ দে, মোল্লার সেলের দরজা যেন খোলা রাখা হয়। শেঠের মনে হল এটা তার মাস্টার স্ট্রোক চাল, কিন্তু তিনি জানতেন না যে তিনি মুল্লা নাসিরুদ্দিনের বিছানো সবথেকে বড় জালে পা রাখছেন। অর্ধেক রাত পেরিয়ে গিয়েছিল। জেলের নিস্তব্ধতা গভীর ছিল। হঠাৎ মুল্লার সেলের বাইরে দাঁড়িয়ে থাকা পাহারাদার ধীরে ধীরে তালা খুলল এবং সেখান থেকে সরে গেল। দরজা হালকা খোলা রইল। বশির দেখলেন এবং ফিসফিস করে বললেন, মুল্লা, দেখো, দরজা খোলা। হয়তো ভগবান তোমার কথা শুনে নিয়েছেন, পালিয়ে যাও। মুল্লা নিজের জায়গা থেকে নড়লেনও না। তিনি হাসলেন। না বশির সাহেব, চোরেরা পালায়, আমি চোর নই। এই দরজা খোলা নই, এটা খোলা হয়েছে, এবং আমি জানি কে খুলিয়েছে। কি মানে? বশির অবাক হলেন। শেঠ চায় আমি পালিয়ে যাই, যাতে তার কালো জিভের ভয় মিটে যায়, আর আমি পলাতক প্রমাণিত হই। কিন্তু আমি এখানেই থাকব, সকাল পর্যন্ত। সকাল হল। দরবার আবারও বসল। আর যখন নাকিব মুল্লাকে ডাকার আওয়াজ দিলেন, তখন সবাই আশা করছিল খবর আসবে যে মুল্লা পালিয়ে গেছেন। শেঠ কোররিমলও এই আশায় বসেছিলেন। তিনি সারা রাত নিজের জিভ ঘষে ঘষে পরিষ্কার করেছিলেন। কিন্তু যখন দরজা খুলল, মুল্লা নাসিরুদ্দিন শান নিয়ে ভেতরে আসলেন। তার হাত বাঁধা ছিল, কিন্তু মাথা উঁচু ছিল, আর তার সাথে বশিরও ছিলেন। শেঠ কোররিমলের হৃৎস্পন্দন থেমে গেল। মুল্লা পালাননি। মুল্লা বাদশাকে সালাম করলেন। জাহাপনা, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন আমার হাত নীল হয়নি, অর্থাৎ আমি চুরি করিনি। শেঠ চিৎকার করলেন, এতে কিছু প্রমাণিত হয় না, হতে পারে জাদু কাজ করেনি। মুল্লা শেঠের দিকে আঙুল তুললেন। জাদু কাজ করেছে শেঠজি, কিন্তু হাড়ের ওপর নয়, আপনার মাথায়। কাল রাতে আমার সেলের দরজা খোলা রাখা হয়েছিল। পাহারাদার নিখোঁজ ছিল। কোনো সাধারণ চোর হলে পালিয়ে যেত, কিন্তু আমি পালাইনি, কারণ আমি জানতাম এটা আপনার চাল। বাদশা পাহারাদারকে তলব করলেন। পাহারাদার কাঁপতে কাঁপতে আসল। বাদশার এক ধমকেই সে সব উগড়ে দিল। আমাকে শেঠজির লোক সেরা টাকা দিয়েছিল দরজা খোলার জন্য। পুরো দরবার স্তব্ধ হয়ে গেল। শেঠ কোররিমলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। পাশা উল্টে গেছে। মোল্লা এখন নিজের শেষ ঘুঁটি চাললেন। আর জাহাপনা, এ আমার সাথী বশির, পুরনো খাজাঞ্চি। ইনি আমাকে বললেন যে 10 বছর আগে ওর সাথেও এটাই হয়েছিল। আর আমার বিশ্বাস, যদি আপনি শেঠের অনুগত গুন্ডা সেরাকে ধরে কড়া জিজ্ঞাসাবাদ করেন, তবে সে শুধু কাল রাতের কথাই নয়, বরং ওই হার আমার আটাই লুকানোর কথাও কবুল করে নেবে, কারণ ওর ভয় হচ্ছে যে ওর হাত নীল হয়ে যাবে। বাদশাহর মুখ রাগে লাল হয়ে গেল। কোতোয়াল, এখনই সেরাকে গ্রেফতার করে নিয়ে এসো, আর শেঠ কররিমলকে হেফাজতে নাও। শেঠ কররিমল হাঁটু গেড়ে বসে পড়লেন। তার খেলা শেষ হয়ে গিয়েছিল। মোল্লা শুধু নিজেকেই বাঁচাননি, বরং এক পুরনো পাপের ঘোড়াও গ্যাঙে দিয়েছিলেন। কিন্তু কাহিনী এখনও শেষ হয়নি। যখন সিপাহীরা শেঠকে ধরল, তখন সে এক অদ্ভুত হাসি হাসল, এক পাগলামি ভরা হাসি। তুমি আমাকে কয়েদ করতে পারো বাদশাহ, শেঠ বিড়বিড় করে বললেন, কিন্তু আমার সেই খাজানা খুঁজে পাবে না যা আমি শহরের নিচে লুকিয়েছি। যদি আমি ডুবি, তবে পুরো শহর ডুববে। মোল্লার ভ্রু কুঁচকে গেল। এটা কি নিছক হুমকি ছিল, নাকি সত্যি কোনো নতুন বিপদ? এক আহত সাপও বিষ উগড়ে দিতে ছাড়ে না। শেঠ কররিমল জেলের দেওয়ালের পেছন থেকে এমন এক রহস্য ফাঁস করেছেন, যা পুরো বুখারাকে তছনছ করে দিতে পারে। শহরের নিচে লুকানো খাজানা আর ডোবার রহস্য। কি এমন বারুদ শেঠ শহরের ভিটাকে পুঁতে রেখেছেন? এখন মোল্লা নাসিরুদ্দিনকে লড়তে হবে শুধু নিজের সম্মানের জন্য নয়, বরং পুরো শহরের অস্তিত্বের জন্য। দেখুন পরের পর্বে বুখারার ওপর ঘনিয়ে আসা মৃত্যুর ছায়া। দরবারে নিস্তব্ধতা বিরাজ করছিল, এমন নিস্তব্ধতা যা কোনো বড় তুফান আসার আগে হয়। শেঠ কররিমলকে সিপাহীরা টেনে নিয়ে গিয়েছিল।
কিন্তু তার সেই শেষ হাসি আর সেই হুমকি, যদি আমি ডুবি তবে পুরো শহর ডুববে, এখনও বাতাসে বিষের মতো মিশেছিল। বাদশাহর মুখে চিন্তার রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল। বুখারা এমন এক শহর ছিল যা মরুভূমির মাঝখানে অবস্থিত ছিল, যেখানে জলের দাম সোনার চেয়েও বেশি ছিল। আর শেঠ শহরের নিচে লুকানো খাজানা আর ডোবার কথা বলেছিলেন। এর মানে কি জল নাকি বারুদ? মোল্লা নাসিরুদ্দিন এখনও দরবারের মাঝে দাঁড়িয়েছিলেন। তার কপালে ঘাম ছিল, কিন্তু ঘাবড়ানি নয়, বরং গভীর চিন্তার রেখা ছিল। বশির, যিনি এইমাত্র আজাদ হয়েছিলেন, মোল্লার কাছে আসলেন এবং ধীরে ধীরে বললেন, মোল্লা, আমি শেঠকে ছোটবেলা থেকে চিনি। ও ফাঁকা হুমকি দেওয়ার লোক নয়। যদিও বলেছে যে ও কিছু লুকিয়েছে, তবে নিশ্চয়ই ও কোনো ভয়ানক খেলা খেলেছে। আমাদের ওর কথা উপেক্ষা করা উচিত নয়। বাদশাহ নিজের উজিরকে আদেশ দিলেন, পুরো শহরে ঘোষণা করে দাও, প্রতিটি সন্দেহজনক জায়গায় তল্লাশি চালানো হোক। শেঠের গুদাম, তার হাভেলি, তার কারখানা সব খুঁড়ে ফেলো। আমাদের খুঁজে বের করতে হবে তিনি কোন বিপদের কথা বলছিলেন। মোল্লা নাসিরুদ্দিন হাত তুললেন। জাহাপনা, যদি অনুমতি দেন তবে আমি কিছু বলতে চাই। শেঠ করণিমলের মতো লোকেরা নিজের রহস্য দেওয়ালে নয়, বরং এমন জায়গায় লোকায় যেখানে কারো নজর যায় না। অন্ধভাবে খোঁড়াখড়িতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়বে। আমাদের শেঠের মাথা পড়তে হবে। তাহলে তুমি কি পরামর্শ দাও মোল্লা? বাদশাহ ব্যগ্র হয়ে জিজ্ঞেস করলেন। আমাকে শেঠের সাথে দেখা করতে হবে মোল্লা, দৃঢ়তার সাথে বললেন। কালকুঠুরিতে একা এক সাপ নিজের বিষের ওষুধ নিজেই বলতে পারে, শুধু তাকে সঠিক উপায়ে খোঁচাতে হবে। শাহী জেলের সবথেকে নিচু অংশ, যাকে পাতাল্লুক বলা হতো, সেখানে ঘুটঘুটে অন্ধকার আর স্যাঁতস্যাঁতে ভাব ছিল। শেঠ কররিমলকে এক ভারী শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। যখন মোল্লা নাসিরুদ্দিন মশাল নিয়ে সেখানে পৌঁছালেন, তখন শেঠ দেওয়ালের সাথে হেলান দিয়ে বসেছিলেন। মোল্লাকে দেখেই তার মুখে এক কুটিল হাসি ফুটে উঠল। আসলে মোল্লা, শেঠ নিজের শুকনো গলায় বললেন, আমি জানতাম তুমি আসবে। বাদশার সিপাহী আর উজিররা তো শুধু আজ্ঞাবহ ভৃত্য। আমার ধাঁধা বোঝার বুদ্ধি শুধু তোমারই আছে। মোল্লা মশালটিকে দেওয়ালের খাজে গেঁধে দিলেন এবং নিশ্চিন্তে মাটিতে বসলেন। শেঠজি, আপনি এখানে শিকলবন্দী, মৃত্যুদণ্ড আপনার মাথার উপর নাচছে, তবুও এই দম্ভ? আপনার কি মনে হয় আপনার ওই লুকানো খাজানা আপনাকে বাঁচিয়ে নেবে? শেঠ জোরে হাসলেন, তার হাসি গুহার মতো কুঠুরিতে প্রতিধ্বনিত হল। মোল্লা, তুমি এখনো বোঝনি, ওই খাজানা আমাকে বাঁচানোর জন্য নয়, ওটা তো আমার প্রতিশোধ। বুখারার লোক যারা কাল বাজারে আমার হাসি উড়িয়েছিল, তারা সবাই কাঁদবে, আর তুমি সবথেকে বেশি অনুশোচনা করবে। ধাঁধা দেওয়া বন্ধ করো শেঠ, গম্ভীর হয়ে বললেন। তুমি শহরের নিচে কি করেছ? শেঠ নিজের চোখ ছোট করলেন। তুমি খুব চতুর সাজো না, তো নিজেই খুঁজে নাও। কিন্তু মনে রেখো, সময় কম। বুখারার তৃষ্ণাই তার মৃত্যু হবে। আমি শহরের নাড়ি টিপে ধরেছি, এমন এক নাড়ি যা যদি একবার থেমে যায় তবে আর কখনো চলবে না। টিকটক মোল্লা, বালি মুঠি থেকে পিছলে যাচ্ছে। মোল্লা শেঠের চোখের দিকে তাকালেন। সেখানে পাগলামি ছিল, কিন্তু এক সত্যিও ছিল। বুখারার তৃষ্ণা। মোল্লার মাথা দ্রুত চলতে লাগল। বুখারা জলের জন্য কারিজ বা জমির নিচে বানানো নালার উপর নির্ভরশীল ছিল। এই প্রাচীন নালাগুলো পাহাড় থেকে জল আনত এবং শহরের কুয়োগুলো পূর্ণ করত। যদি শেঠ ওই নালাগুলোর সাথে কিছু করে থাকেন। মোল্লা কিছু না বলে সেখান থেকে উঠে দাঁড়ালেন। শেঠ পেছন থেকে চিৎকার করলেন, দৌড়াও মোল্লা, যতটা জোরে পারো দৌড়াও, কিন্তু জলকে কেউ আটকাতে পারবে না। টিকটক। মোল্লা নাসিরুদ্দিন সরাসরি বশিরের কাছে পৌঁছালেন। বশির শাহী গ্রন্থাগারে পুরনো ম্যাপ খুঁজছিলেন। বশির সাহেব, মোল্লা হাঁপাতে হাঁপাতে বললেন, শেঠ ইশারা দিয়েছে তৃষ্ণা আর নারী। আমার বিশ্বাস ও কারিজ পদ্ধতির সাথে কারসাজি করেছে। আমাদের কাছে শহরের নিচ দিয়ে বয়ে যাওয়া নালাগুলোর কোনো ম্যাপ আছে কি? বশির এক পুরনো ধুলোমাখা পার্চমেন্ট অর্থাৎ চর্মপত্র বের করলেন এবং টেবিলে ছড়িয়ে দিলেন। এই দেখো মোল্লা, এটা শহরের সবথেকে পুরনো ম্যাপ, যা ১০০ বছর আগে বানানো হয়েছিল। এতে দেখানো হয়েছে যে শহরের ঠিক নিচ দিয়ে ৩টে প্রধান ধারা বয়ে গেছে। এই ধারাগুলো এক বড় ভূগর্ভস্থ জলাশয়ে মেশে, যাকে জল হৃদয় বলা হয়। সেখান থেকে জল আলাদা আলাদা এলাকায় ভাগ হয়ে যায়। মোল্লা ম্যাপের ওপর আঙুল বোলাতে বোলাতে এক জায়গায় এসে থেমে গেলেন। এটা কি, জল হৃদয়ের কাছে এই লাল দাগটা? বশির নিজের চশমা ঠিক করে খুঁটিয়ে দেখলেন। এটা প্রধান নিয়ন্ত্রণ কক্ষ অর্থাৎ কন্ট্রোল চেম্বার। পুরনো দিনে যখন বন্যা আসত তখন এখান থেকে জল আটকানো হতো, কিন্তু এই জায়গাটা তো কয়েক দশক ধরে বন্ধ পড়ে আছে। এর রাস্তা এক পুরনো মসজিদের নিচ দিয়ে যায়, যা এখন ধ্বংসস্তূপ হয়ে গেছে। মোল্লার চোখে চমক দেখা গেল।
ধ্বংসস্তূপ মসজিদ? আমার মনে আছে শেঠ করড়িমল গত বছর ওই ধ্বংসস্তূপ মসজিদের পাশের জমিটা কিনেছিলেন। তিনি বলেছিলেন যে ওখানে গুদাম বানাবেন, কিন্তু তিনি কখনো কিছু বানাননি। তিনি ওখানে খনন করাচ্ছিলেন। হে ভগবান! বশিরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। যদি তিনি প্রধান কক্ষ পর্যন্ত সুড়ঙ্গ বানিয়ে ফেলেছেন আর জলের প্রবাহ আটকে দিয়েছেন, তবে জলের চাপ বেড়ে যাবে, আর যখন সেই চাপ নিজের সীমা ছাড়িয়ে যাবে তখন মাটি ফেটে যাবে। মোল্লা বাক্যটি পূরণ করলেন। পুরো বাজার যা ঠিক ওই জলাশয়ের ওপরে গড়ে উঠেছে তা পাতালে তলিয়ে যাবে। এটাই হলো শেঠের বদলা। ও শহরকে ডুবিয়ে দিতে চায় না, ও শহরকে গিলে খেতে চায়। এখন সময় একদমই ছিল না। মোল্লা, বশির, করিম আর কোতোয়াল শামসের খাঁ নিজের কিছু বিশ্বস্ত সিপাহীর সাথে ধ্বংসস্তূপ মসজিদের দিকে দৌড়ালেন। সন্ধ্যা নামছিল আর বাতাসে এক অদ্ভুত আর্দ্রতা ছিল, যা মরুভূমিতে অস্বাভাবিক ছিল। এটা সংকেত ছিল যে মাটির নিচে জল অস্থির হয়ে উঠছে। ধ্বংসস্তূপ মসজিদ জনশূন্য পড়েছিল, তার গম্বুজ ভেঙে গিয়েছিল আর দেওয়াল শ্যাওলায় ঢাকা ছিল। শেঠের কেনা অংশে এক টিনের শেড লাগানো ছিল। কোতোয়াল লাথি মেরে দরজা ভাঙলেন। ভেতরে নির্মাণ সামগ্রীর স্তূপ ছিল, কিন্তু মাঝখানে এক গভীর গর্ত খোঁড়া ছিল, যাতে নিচে যাওয়ার জন্য সিঁড়ি বানানো ছিল। এটাই সেই রাস্তা, মোল্লা মশাল জ্বালিয়ে বললেন। সবাই একসাথে থাকুন, নিচে কি আছে আমরা জানি না। যেমন যেমন তারা সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন, হাওয়া ঠান্ডা আর ভারী হয়ে আসছিল। জল বয়ে যাওয়ার তীব্র গড়গড় আওয়াজ শোনা যাচ্ছিল। এই আওয়াজ কোনো শান্ত নদীর নয়, বরং এক উত্তাল প্লাবনের ছিল, যা শিকলবন্দী হয়ে আছে। প্রায় ১০০ সিঁড়ি নামার পর তারা এক বিশাল ভূগর্ভস্থ হলে পৌঁছালেন। এটি প্রাচীন স্থাপত্যের নমুনা ছিল। পাথরের বড় বড় স্তম্ভ ছাদটিকে ধরে রেখেছিল, আর হলের শেষে এক বিশালাকার লোহার গেট ছিল। এই গেটটি সেই প্রধান নালাটিকে আটকে রেখেছিল, যেখান থেকে পুরো জল শহরে যেত। কিন্তু দৃশ্যটি ভয়াবহ ছিল। শেঠ করড়িমল সেই প্রাচীন গেটটিকে বন্ধ করে দিয়েছিলেন এবং তাতে আধুনিক তালা আর শিকল জড়িয়ে দিয়েছিলেন। গেটের পিছনে জলের চাপ এতটাই বেশি ছিল যে লোহার মোটা পাতগুলোও ভুলে গিয়েছিল। ফাটল দিয়ে জলের সরু সরু ধারা ফোয়ারার মতো বেরিয়ে আসছিল। হলের মেঝে জলে ভরে যাচ্ছিল। ইয়া খুদা! করিম চিৎকার করল, এটা তো বোমার মতো ফাটবে। মোল্লা নাসিরুদ্দিন জলের মধ্যে ছপছপ করে গেটের কাছে পৌঁছালেন। তিনি দেখলেন যে গেটটিকে এক বড় চাকা দ্বারা নিয়ন্ত্রণ করা হতো, কিন্তু শেঠ সেই চাকাটিকে এক জটিল যন্ত্রের মাধ্যমে লক করে দিয়েছিলেন। সেই যন্ত্রে ৩টে আলাদা আলাদা লিভার ছিল এবং এক অদ্ভুত ঘড়ির মতো কাঠামো ছিল। এটা ভাঙা যাবে না, কোতোয়াল তলোয়ার বের করে বললেন। যদি আমরা জোর করি তবে ঝটকা লাগবে আর এই দুর্বল গেটটি ভেঙে যাবে। আমাদের এটাকে সঠিক উপায় খুলতে হবে, যাতে জল ধীরে ধীরে বেরোয়। কিন্তু এটা খুলবে কে? বশির ঘাবড়ে গিয়ে বললেন। এই যন্ত্র তো আমি কখনো দেখিনি। এটা শেঠ নিজে বানিয়েছে, বিশেষ এই উদ্দেশ্যের জন্য। মোল্লা নাসিরুদ্দিন সেই যন্ত্রটিকে খুঁটিয়ে দেখছিলেন। তাতে কিছু লেখা ছিল, কিন্তু অন্ধকারে পড়া মুশকিল ছিল। তিনি মশাল কাছে আনলেন। লোহার প্লেটে শেঠ করড়িমলের হাতের লেখায় খোদাই করা ছিল, লোভের বোঝা খুব ভারী হয়, কিন্তু খালি হাতি হালকা হয়। যে দেবে সেই বাঁচবে। ৩ বার তোলো, ১ বার খোলো। এটা ধাঁধা! মোল্লা চিৎকার করলেন। শেঠ জানতেন আমি এখানে আসব, তিনি এটা আমার জন্যই ছেড়েছেন। ৩ বার তোলো, ১ বার খোলো। মোল্লা বিড়বিড় করলেন। যন্ত্রের কাছে ৩টে তারাজুর মতো পাল্লা ঝোলানো ছিল এবং তাদের কাছে আলাদা আলাদা ওজনের লোহার বাটখারা রাখা ছিল। আমাদের এই পাল্লাগুলোতে সঠিক ওজন রাখতে হবে। যদি ওজন সঠিক হয় তবে লিভার কাজ করবে আর আমরা গেট খুলতে পারব, কিন্তু যদি ওজন ভুল হয় তবে হয়তো এই যন্ত্র জ্যাম হয়ে যাবে বা গেট ভেঙে যাবে। বশির কাঁপছিলেন। জলের স্তর তাদের হাঁটু পর্যন্ত চলে আসছিল। ফাটলগুলো চওড়া হচ্ছিল। ওপর থেকে পাথরের টুকরো পড়তে শুরু করেছিল। শহরের ওপরে বাজারে লোকেরা অনুভব করতে শুরু করেছিল যে মাটি কাঁপছে। জানোয়াররা অস্থির হয়ে উঠছিল। মোল্লাজি, তাড়াতাড়ি করুন, করিম কাঁদতে কাঁদতে বলল। মোল্লার মাথা পুরো একাগ্রতায় ধাঁধা সমাধানে লেগেছিল। লোভের বোঝা ভারী, খালি হাত হালকা। যে দেবে সেই বাঁচবে। শেঠ লোভী, মোল্লা ভাবলেন। তার জন্য দেওয়া সবথেকে কঠিন কাজ, কিন্তু এখানে তিনি বলছেন যে দেবে সেই বাঁচবে। এর মানে আমাদের কিছু ত্যাগ করতে হবে। মোল্লা ওখানে রাখা লোহার বাটখারাগুলো দেখলেন। ওগুলোতে সোনা, রূপা আর তামার চিহ্ন বানানো ছিল। এক বাটখারায় লেখা ছিল সম্পদ সবথেকে ভারী, দ্বিতীয়টিতে সম্মান এবং তৃতীয়টিতে ঈমান সবথেকে হালকা। শেঠের নজরে সবথেকে ভারী কি? মোল্লা নিজেকে জিজ্ঞেস করলেন। সম্পদ, কিন্তু ধাঁধা বলছে খালি হাতই হালকা হয়। এর মানে আমাদের ভারী জিনিসগুলোকে সরাতে হবে। মোল্লা সম্পদের বাটখারাটি ওঠালেন। সেটি সত্যিই খুব ভারী ছিল। তিনি ওটি এক পাশে ছুঁড়ে দিলেন।
তারপর তিনি সম্মানের বাটখারাটি ওঠালেন এবং ওটিও ছুড়ে দিলেন। শেষে তার হাতে শুধু ইমানের বাটখারাটি রইল। বশির সাহেব, মোল্লা বললেন, শেঠ পুরো জীবন সম্পদ আর মিথ্যে সম্মানের পেছনে ছুটে কাটিয়েছে। ও কখনো ইমানকে গুরুত্ব দেয়নি। হয়তো এটাই তার ভুল ছিল, আর এটাই এই তালার চাবি। মোল্লা ইমানের বাটখারাটি প্রথম তাড়াজুতে রাখলেন। কিছুই হল না। 3 বার তোলো, মোল্লা মনে করলেন। তিনি সেই একই বাটখারা ওঠালেন এবং দ্বিতীয় তরাজুতে রাখলেন। তারপর ওঠালেন এবং তৃতীয় তরাজুতে রাখলেন। তৃতীয় তরাজুতে রাখতেই যন্ত্রের ভেতর থেকে এক ক্লিক আওয়াজ আসলো। চাকাটি একটু ঘুরল। কাজ করছে, কোতোয়াল চিৎকার করলেন। কিন্তু তখনই এক জোরালো বিস্ফোরণ হল। গেটের এক পেরেক উপড়ে গিয়ে গুলির মতো বেরিয়ে এসে পেছনের দেওয়ালে গিয়ে লাগল। জলের এক তীব্র ঝাপটা মোল্লার মুখে লাগল। চাপ এতটাই বেশি ছিল যে এখন ধাঁধা সমাধানের সময় ফুরিয়ে আসছিল। এটা যথেষ্ট নয়, মোল্লা চিৎকার করে বললেন। শুধু একটা লিভার খুলেছে, আরও 2টো বাকি আছে, আর আমাদের কাছে বাটখারা শুধু একটা। ধাঁধার দ্বিতীয় লাইন, যে দেবে সেই বাঁচবে। মোল্লা চারিদিকে তাকালেন। দেওয়ার জন্য তার কাছে কি ছিল? লোহার বাটখারাগুলো তো তিনি ছুঁড়ে ফেলেছিলেন এবং সেগুলো এখন গভীর জলে ডুবে গেছে। সেগুলোকে খুঁজে পাওয়া অসম্ভব ছিল। আমাদের ওজন চাই, মোল্লা বললেন। আমাদের এই তরাজুগুলোকে ভারসাম্যপূর্ণ করতে হবে। করিম, নিজের পকেট খালি করো। কোতোয়াল সাহেব, আপনার তলোয়ার, আপনার ঢাল সব এই তরাজুতে রাখুন। সবাই নিজের নিজের সরঞ্জাম বের করে তরাজুতে রাখতে শুরু করলেন। কিন্তু কাঁটা নড়ছিলই না। যন্ত্রটির খুব সুনির্দিষ্ট ওজনের প্রয়োজন ছিল। জল এখন কোমর পর্যন্ত চলে আসছিল। মোল্লা নাসিরুদ্দিনের মনে হল হয়তো আজ তার বুদ্ধি হেরে যাবে। তখনই তার নজর সেই কোণে পড়ল যেখান থেকে জল সবথেকে জোরে আসছিল। ওখানে এক ছোট গর্ত ছিল, যার মধ্য থেকে এক সোনালি জিনিস চকচক করছিল। মোল্লা ভালো করে দেখলেন। ওটা শেঠ কারুরিমলের সেই শাহী নীলম হারটি ছিল, যা হয়তো শেঠ লুকোনোর সময় বা পালানোর সময় এখানে ফেলে গিয়েছিলেন, বা হয়তো তিনি ইচ্ছে করেই ওটাকে যন্ত্রের অংশ বানিয়েছিলেন। ওই হার, মোল্লা চিৎকার করলেন। শেঠ বলেছিলেন লোভের বোঝা। এই হার তার লোভের প্রতীক। আমাদের ওই হারটি চাই। কিন্তু হারটি সেই জায়গায় আটকে ছিল যেখানে জলের চাপ সবথেকে বেশি ছিল। ওখানে হাত দেওয়া মানে হাত ভাঙানো। আমি নিয়ে আসব, করিম সামনে এগোলো। না করিম, এটা বিপজ্জনক, মোল্লা আটকালেন। আপনি আমার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছেন মোল্লাজি, এখন আমার পালা, করিম বলল এবং জলের প্রবাহের দিকে ঝাঁপ দিল। করিম পুরো শক্তি দিয়ে ওই গর্তে হাত ঢুকিয়ে দিল। জলের চাপ তাকে পেছনে ঠেলছিল। তার দম আটকে আসছিল। সে হাড়টিকে ধরল এবং জোরে টান দিল। এক ঝটকায় হাড়টি বাইরে আসলো, কিন্তু সাথে সাথে জলের এক বড় স্রোত বেরিয়ে আসলো, যা করিমকে দূরে ছুঁড়ে ফেলে দিল। করিম জলে ডুবে গেল। কোতোয়াল তাকে টেনে বাইরে আনলেন। সে অজ্ঞান ছিল, কিন্তু হাড়টি তার মুষ্টিতে ছিল। মোল্লা ঝটপট হাড়টি নিলেন। তিনি সেটিকে দ্বিতীয় তরাজুতে রাখলেন। ক্লিক! দ্বিতীয় লিভার খুলে গেল। এখন শুধু একটা লিভার বাকি ছিল, আর জল এখন তাদের বুক পর্যন্ত। ছাদ থেকে ধুলো নয়, এখন পাথর পড়ছে। উপরের মাটি ধসে পড়তে শুরু করেছে। তৃতীয় ওজন কি? বাসির চিৎকার করলেন। আমাদের কাছে আর কিছু দামি অবশিষ্ট নেই। মোল্লা ধাঁধাটিকে আবার মনে করলেন। খালি হাতি হালকা হয়। মোল্লা খালি তরাজুটিকে দেখলেন। তারপর তিনি হাড়টিকে আবার উঠালেন এবং নিজের পকেটে রেখে দিলেন। তিনি তরাজুটিকে একেবারেই খালি ছেড়ে দিলেন। কখনো কখনো কিছু না করাই সবথেকে বড় কাজ হয়, মোল্লা বললেন, এবং নিজের শ্বাস আটকে নিলেন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, কিছুই হল না। মোল্লা, এটা কাজ করছে না, কোতোয়াল হতাশায় বললেন। দাঁড়ান, মোল্লা বললেন। তিনি দেখলেন যে তরাজুর উপর জলের ফোঁটা পড়ছিল। ওপরের ছাদ থেকে টপকানো জল ধীরে ধীরে পাল্লাটিকে ভরছিল। প্রকৃতি নিজের রাস্তা নিজেই খুঁজে নেয়, মোল্লা হাসলেন। যেমনই জলে ভরা পাল্লাটি নিচে ঝুঁকে পড়ল, খটখটখট, তৃতীয় লিভারটি খুলে গেল। ঘড়ির মতো কাঠামোটি দ্রুত ঘুরতে লাগল। সেই বিশাল চাকাটি নিজের থেকেই ঘুরতে শুরু করল। গড়গড়, গেটটি ধীরে ধীরে ইঞ্চি ইঞ্চি করে খুলতে লাগল। আটকে থাকা জল, যা এক রাক্ষসে পরিণত হয়েছিল, এখন সে রাস্তা পেয়ে গেল। সে গর্জন করতে করতে সামনে এগোল। কিন্তু এখন সে তছনছ করার জন্য নয়, বরং নালাগুলোতে বয়ে যাওয়ার জন্য মুক্ত ছিল। ঘরে জলের স্তর দ্রুত কমতে লাগল। মোল্লা এবং তার সাথীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারা দেয়ালের ওপর হেলান দিয়ে বসে পড়লেন, পুরোপুরি ভেজা এবং পরিশ্রান্ত। ওপরের শহরের লোকেরা অনুভব করল যে মাটি কাঁপা বন্ধ হয়ে গেছে। কুয়োগুলোতে জলের স্তর, যা একদম নিচে চলে গিয়েছিল, তা আবার ওপরে আসতে শুরু করল। বুখারা বেঁচে গেল। কিন্তু যেমনই জল কমে গেল, মোল্লার নজর সেই গেটের পেছনে গেল। গেট খোলার পর ওখানে আরও একটি ছোট রাস্তা দেখা যাচ্ছিল,
এক গুপ্ত কক্ষ। মোল্লা মশাল উঠালেন এবং সেই ছোট রাস্তার ভেতর উকি দিলেন। সেখানে সোনার মুদ্রার স্তূপ লেলেছিল। শেঠ কররিমলের আসল লুকানো খাজানা। সেই সমস্ত ধন শহরের জল আটকে রেখে সেই চেম্বারেই লুকিয়ে রেখেছিল। তো এটাই ছিল তার আসল উদ্দেশ্য, মোল্লা বললেন। ও জল আটকে ব্ল্যাকমেইল করতে চেয়েছিল এবং সাথে সাথে নিজের সম্পদকে দুনিয়ার নজর থেকে দূরে রাখতে চেয়েছিল। কোতোয়াল খাজানা দেখে বললেন, এই সম্পদ এখন শাহী খাজানায় যাবে আর শহরের উন্নয়নে লাগবে। তারা করিমকে সাহারা দিয়ে বাইরে নিয়ে আসলেন। সকাল হয়ে গিয়েছিল। যখন তারা ধ্বংসস্তূপ থেকে বাইরে বেরোলেন, তখন সূর্যের আলো কোনো আশীর্বাদের মতো লাগল। মোল্লা নাসিরুদ্দিন, করিম, বশির আর কোতোয়াল চারজনেই কাদায় মাখামাখি ছিলেন, কিন্তু তাদের মুখ উজ্জ্বল ছিল। তারা শহরকে এক ভয়ানক মৃত্যু থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। খবর বনের আগুনের মতো ছড়িয়ে পড়ল। লোকে রাস্তায় নেমে আসল। মোল্লা নাসিরুদ্দিনের জয়ধ্বনি হতে লাগল। কিন্তু কাহিনীর শেষ এখনও বাকি ছিল। শেঠ কররিমাল জেলে ছিল, কিন্তু যখন সে জানতে পারল যে তার খাজানা বাজেয়াপ্ত হয়ে গেছে আর তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে, তখন সে এক শেষ চাল চালল। এমন এক চাল যা না বুদ্ধির সাথে যুক্ত ছিল, না সম্পদের সাথে। সেই চাল যুক্ত ছিল রক্তের সাথে। বন্ধুরা, আপনাদের মনে হলো খেলা শেষ হয়ে গেছে, কিন্তু আসল বিপদ তো এখন শুরু হলো। শেঠ কররিমাল জেল থেকে পলাতক হয়েছে এবং এবার সে একা নয়, সে যাচ্ছে কালো পাহাড়ের দিকে, যেখানে থাকে ভয়ঙ্কর ডাকাতরা। মোল্লা নাসিরুদ্দিন শহরকে জল থেকে তো বাঁচালেন, কিন্তু তিনি কি একে আগুন আর তলোয়ার থেকে বাঁচাতে পারবেন? কারণ এখন লড়াই বুদ্ধির নয়, যুদ্ধের হবে। দেখুন এই কাহিনীর রোমহর্ষক অন্তিম পর্ব, মোল্লা নাসিরুদ্দিনের মহাযুদ্ধ। বুখারার শাহী জেলখানার সবথেকে নিরাপদ কুঠুরি এখন খালি ছিল। লোহার গরাদ কোনো করাত দিয়ে কাটা হয়নি, বরং অ্যাসিড দিয়ে গলানো হয়েছে। মেঝের ওপর পড়ে থাকা সেই চিরকুট বাতাসে ফরফর করছিল, যার ওপর শেঠ কররিমাল নিজের আঁকাবাঁকা হাতের লেখায় বুখারার জন্য মৃত্যুর পরোয়ানা লিখেছিলেন। শহরে যে খুশির ঢেউ কয়েক ঘণ্টা আগে বয়ে গিয়েছিল, তা এখন ভয়ের নিস্তব্ধতায় বদলে গিয়েছে। মোল্লা নাসিরুদ্দিন, কোতোয়াল শামসের খাঁ এবং খোদ বাদশাহ সালামাত সেই ভাঙা কুঠুরিটি দেখছিলেন। এটা ভেতরের কারো কাজ, কোতোয়াল মুষ্টিবদ্ধ করে বললেন। কোনো পাহারাদারের সাহায্য ছাড়া অ্যাসিড ভেতরে আসতে পারত না। শেঠের টাকা এখনও কথা বলে। মোল্লা নাসিরুদ্দিনের মুখ গম্ভীর ছিল। তিনি চিরকুটটি উঠালেন। শেঠ কররিমাল জানেন যে এখন তার শহরে থাকার কোনো জায়গা অবশিষ্ট নেই। তার খাজানা বাজেয়াপ্ত হয়েছে, তার সম্মান ধুলোয় মিশেছে। এক আহত নেকড়ে সবথেকে বেশি বিপজ্জনক হয়, কারণ তার কাছে হারানোর মতো কিছু থাকে না। ও কালো পাহাড়ে গেছে। কালো পাহাড়? বাদশার মুখের রং উড়ে গেল। ওখানে তো জালিম সিংয়ের আস্তানা। ওই ডাকাত মানুষদের নয়, শয়তানদের সর্দার। যদি শেঠ ওর সাথে হাত মেলায়, তবে বুখারাকে বাঁচানোর কেউ থাকবে না। আমাদের সৈন্যবাহিনী ছোট, আর জালিম সিংয়ের কাছে হাজার হাজার বুনো লড়াকু আছে। যুদ্ধ কেবল তলোয়ার দিয়ে লড়া হয় না জাহাপনা, মোল্লা শান্ত স্বরে বললেন। শেঠ কররিমল লোভের আগুন নিয়ে ওখানে গেছে, আর আমরা সেই আগুন ব্যবহার করেই ওকে পোড়াব। আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে, কিন্তু বারোদের নয়, বুদ্ধির। ওদিকে শহর থেকে মাইল দূরে মরুভূমির ওপারে যেখানে কালো পাহাড় আকাশ চিরে উঠছিল, ওখানের দৃশ্য ভয়াবহ ছিল। কালো পাহাড়ের গুহায় মশাল জ্বলছিল। বাতাসে পোড়া মাংস আর সস্তা মদের গন্ধ ছিল। ডাকাতদের সর্দার জালিম সিং এক উঁচু পাথরের ওপর বসেছিল। তার শরীর বিশালকার ছিল আর গলায় হাড়ের মালা ছিল। তার পায়ের কাছে শেঠ কররিমল বসেছিল, পরিশ্রান্ত, ধুলো মাখা, কিন্তু তার চোখে প্রতিশোধের চমক ছিল। তো তুই চাস যে আমি বুখারার ওপর হামলা করি? জালিম সিং তার গম্ভীর গলায় গর্জন করে বলল। বুখারার কেল্লা অনেক মজবুত শেঠ, আমার অনেক লোক মারা যাবে, আমি কি পাব? শেঠ নিজের পকেট থেকে একটি ছোট থলে বের করলেন। এটিই সেই শেষ থলে যা তিনি নিজের পাগড়ির ভেতরে লুকিয়ে রেখেছিলেন। তিনি থলেটি জালিম সিংয়ের দিকে ছুঁড়ে দিলেন। থলে থেকে কিছু দামি হিরে গড়িয়ে বাইরে বেরিয়ে আসল। জালিম সিংয়ের চোখ চকচক করে উঠল। এটা তো কেবল বায়না সর্দার, শেঠ ধূর্ততার সাথে বললেন। বুখারার নিচে আমি যে খাজানা জমিয়েছিলাম, তার শাহী খাজানায় চলে গেছে। ভাবুন, যদি আপনি শহরটি জিতে নেন, তবে সেই সব খাজানা আপনার হবে, আর সেই সাথে শহরের প্রতিটি দোকান, প্রতিটি ঘর, প্রতিটি আমিরের সিন্দুক, সব আপনার। আমি শুধু একটা জিনিস চাই,
মোল্লা নাসিরুদ্দিনের মাথা আর বাদশার সিংহাসনের বিনাশ। জালিম সিং হাসল। সোনা আর রক্ত আমি দুটোই পছন্দ করি। তৈরি হয়ে যাও শেঠ, কাল সূর্য ডুবলেই বুখারার মাটি লাল হবে। বুখারাতে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল, কিন্তু এই প্রস্তুতি ছিল অদ্ভুত। মোল্লা নাসিরুদ্দিন শহরের কামার, ছুতোর আর দর্জিদের কাজে লাগিয়ে দিয়েছিলেন। তারা তলোয়ার বানাচ্ছিল না, তারা বানাচ্ছিল বড় বড় টিনের কৌটো, কাঁচের টুকরো আর ভয়ঙ্কর সব পুতুল। করিম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, মোল্লাজি, শত্রু বল্লম আর তলোয়ার নিয়ে আসছে, আর আমরা এই খেলনা বানাচ্ছি। আমরা কি এগুলো দিয়ে তাদের সাথে লড়ব? মোল্লা একটি পুতুলকে শেষ রূপ দিতে দিতে বললেন, করিম, জালিম সিংয়ের ডাকাতরা নির্ভীক ঠিকই, কিন্তু তারা কুসংস্কারাচ্ছন্ন। তারা তলোয়ারকে ভয় পায় না, কিন্তু তারা অদৃশ্য শক্তি, জিন আর ভূতকে ভয় পায়। শেঠ কররিমল তাদের সম্পদের লোভ দেখিয়ে আনছে। আমরা তাদের ভয়ের উপহার দেব। সন্ধ্যা নামতে শুরু করেছিল। শহরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। দেওয়ালের উপর তীরন্দাজরা মোতায়েন ছিল। কিন্তু মোল্লা নাসিরুদ্দিন শহরের বাইরে সেই উপত্যকায় কিছু ব্যবস্থা করছিলেন, যেখান দিয়ে ডাকাতদের আসার পথ ছিল। অন্ধকার হতেই দূর দিগন্তে হাজার হাজার মশাল দেখা যেতে লাগল। মাটি কাঁপার শব্দ শোনা যাচ্ছিল, ঘোড়ার খুরের শব্দ আর ডাকাতদের চিৎকার, হর হর মহাদেব আর মারো কাটো স্লোগান প্রতিধ্বনিত হচ্ছিল। শেঠ কররিমল জালিম সিংয়ের সাথে ঘোড়ায় চড়ে সবার আগে ছিলেন। তার নিজের জয় নিশ্চিত মনে হচ্ছিল। দেখো শেঠ, জালিম সিং চিৎকার করে বলল, বুখারা ঘুমিয়ে আছে, আমরা ওদের পিষে খেলব। ডাকাতদের ফৌজ যখন শহর সংলগ্ন সেই নিস্তব্ধ উপত্যকায় প্রবেশ করল, হঠাৎ এক অদ্ভুত আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল, পালিয়ে যাও, পালিয়ে যাও। এই আওয়াজ এতটাই জোরালো আর ভয়ঙ্কর ছিল যে ঘোড়াগুলো চমকে উঠতে লাগল। ডাকাতরা থেমে গেল। এটা কি? জালিম সিং তলোয়ার বের করে নিলেন। কে ওখানে? আসলে এটি ছিল মোল্লার প্রথম চাল। তিনি উপত্যকার পাথরের খাজে বিশেষ কায়দায় মাটির কলসি আর টিনের ড্রাম লুকিয়ে রেখেছিলেন, যা বাতাসের প্রবাহের সাথে ভয়ঙ্কর বাঁশির মতো আওয়াজ তৈরি করছিল। আর সেখানে লুকিয়ে থাকা মোল্লার লোকেরা বড় বড় ভোঁপু বাজাতে শুরু করেছিল। শেঠ চিৎকার করলেন, ভয় পেও না, এটা মোল্লার চাল, আগে বাড়ো। জালিম সিং নিজের লোকদের ধমক দিলেন এবং সামনে এগিয়ে নিয়ে গেলেন। কিন্তু যেমনই তারা আরেকটু এগোল, মোল্লার দ্বিতীয় চাল সামনে আসলো। হঠাৎ অন্ধকারের মধ্যে তাদের চারধারে শত শত ভূত প্রকট হল, সাদা কাপড়ে মোড়ানো, বাতাসে দুলছে, যাদের চোখ আগুনের মতো জ্বলছিল। ডাকাতদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। ভূত, এখানে জিন থাকে! ডাকাতরা চিৎকার করতে লাগল। এগুলি ছিল মোল্লার বানানো পুতুল, যা দড়ি দিয়ে গাছ আর পাথরের ওপর ঝুলিয়ে রাখা হয়েছিল। তাদের চোখে মোল্লা জোনাকি আর ফসফরাসের প্রলেপ লাগিয়েছিলেন, যা অন্ধকারে জলজল করছিল। দড়ি টেনে মোল্লার লোকেরা সেই পুতুলগুলোকে নাচাচ্ছিল। জালিম সিংও এক মুহূর্তের জন্য থমকে গেলেন, কিন্তু শেঠ কররিমল জানতেন যে এসব নাটক। বেকুফ সব! শেঠ একটি পুতুলের উপর বল্লম মারলেন। পুতুলটি ফেটে গেল আর তার ভেতর থেকে খড় বেরোল। দেখো, এটা ঘাস খড়। মোল্লা তোমাদের ভয় দেখাচ্ছে, আগে বাড়ো, খাজানা আমাদের জন্য অপেক্ষা করছে। শেঠের কথা শুনে ডাকাতদের মনে একটু সাহস ফিরল। তারা আগে আগে বাড়ল। এখন তারা শহরের প্রধান দরজার কাছে চলে এসেছে। মোল্লা নাসিরুদ্দিন কেল্লার দেওয়ালের উপর দাঁড়িয়েছিলেন। তার সাথে বাদশাহ আর করিমও ছিল। মোল্লা, ওরা তো থামল না। বাদশাহ চিন্তা প্রকাশ করলেন, এখন ওরা দরজা ভেঙে ফেলবে। ওদের দরজা ভাঙার দরকার পড়বে না জাহাপনা। মোল্লা রহস্যময় হাসির সাথে বললেন, আমরা দরজা খুলে দেব। কি? করিম আর বাদশাহ একসাথে চিৎকার করে উঠলেন, দরজা খুলে দেবেন? এটা তো আত্মহত্যা হবে। ভরসা রাখুন, মোল্লা বললেন। সিংহকে খাঁচায় তখনই বন্দি করা যায় যখন খাঁচার দরজা খোলা থাকে। মোল্লার ইশারায় বুখারার বিশাল প্রধান তোরণ ধীরে ধীরে খুলে দেওয়া হল। সামনে দাঁড়িয়ে থাকা ডাকাত ভুজ অবাক হয়ে গেল। তাদের মনে হল শহর হার মেনে নিয়েছে। জালিম সিং জোরে হাসল, দেখলে শেঠ, আমাদের ভয়ে ওরা নিজেরাই রাস্তা করে দিল। চলো সাথীরা, লুটে নাও শহরকে। হাজার হাজার ডাকাত জয়ের নেশায় চুর হয়ে খোলা দরজা দিয়ে শহরের ভেতর প্রবেশ করল। শেঠ কররিমল সবথেকে বেশি খুশি ছিলেন। তিনি মোল্লাকে খুঁজছিলেন। কিন্তু যেমনই তারা শহরের প্রধান বাজার চত্বরে পৌঁছল, তারা দেখল যে বাজার একদম খালি। কোনো সৈনিক নেই, কোনো নাগরিক নেই, কেবল নিস্তব্ধতা। আর বাজারের ঠিক মাঝখানে একটি বিশাল সোনালি রঙের কড়াই অর্থাৎ কলড্রন রাখা ছিল, যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছিল। সেই কড়াইয়ের পাশে মোল্লা নাসিরুদ্দিন একা দাঁড়িয়েছিলেন, হাতে একটি মশাল নিয়ে। জালিম সিং নিজের ফৌজকে থামাল। শেঠও থামলেন। মোল্লা সামনে আসলেন। মোল্লা, শেঠ চিৎকার করলেন, তোর সব চালাকি শেষ হয়ে গেছে,
এখন কোনো জাদু কোনো ধালা তোকে বাঁচাতে পারবে না। নিজের মৃত্যুর জন্য তৈরি হ। মোল্লা নাসিরুদ্দিন কড়াইয়ের পাশ থেকে নড়লেন না। তিনি জালিম সিংয়ের চোখের দিকে তাকালেন এবং জোরালো গলায় বললেন, স্বাগত সর্দার জালিম সিং। আমি জানতাম আপনি আসবেন, এই জন্যই আমি আর বাদশাহ সিদ্ধান্ত নিয়েছি যে রক্তারক্তির চেয়ে আপোষ করে নেওয়া ভালো। আপোষ? জালিম সিং নিজের গোফে ছাড়া দিল। এখন কিসের আপোষ? এখন তো সব আমার। অবশ্যই, এই শহর, এর খাজানা সব আপনার, কিন্তু একটি সমস্যা আছে, শাহী খাজানা অভিশপ্ত। আবার সেই বানোয়াট কথা। শেঠ চিৎকার করলেন, সর্দার, ওর কথায় কান দেবেন না, ও সময় নষ্ট করছে যাতে সেনাবাহিনী রাখতে পারে। সেনাবাহিনী? মোল্লা হাসলেন। আমার সেনাবাহিনী তো নিজের ঘরে লুকিয়ে আছে। সর্দার, দেখুন, এই কড়াইতে শাহী খাজানার সবথেকে মূল্যবান অংশ আছে, অমৃত রস। পুরনো লোককথা অনুযায়ী যে এটি পান করে সে অমর হয়ে যায়, কিন্তু যদি কোনো লোভী মানুষ একে স্পর্শ করে তবে এটি বিষ হয়ে যায়। বাদশাহ ভেবেছেন মরার আগে এটি আপনাকে সঁপে দেওয়া হোক। জালিম সিং লোভী ছিলেন, কিন্তু অমরত্বের লোভ তার কাছে সম্পদের চেয়েও বেশি ছিল। তিনি ঘোড়া থেকে নামলেন। সর শেঠ, জালিম বললেন, আমাকে দেখতে দাও। শেঠ আটকানোর চেষ্টা করলেন। সর্দার, এটা বিষ হতে পারে। চুপ করো, জালিম শেঠকে ধাক্কা দিলেন। জালিম সিং কড়াইয়ের কাছে গেলেন এবং উকি দিলেন। ভেতরে জল ফুটছিল, আর তাতে সোনার মুদ্রার মতো জিনিস চকচক করছিল। আসলে মোল্লা জলের মধ্যে পিতলের টুকরো আর কিছু রাসায়নিক মিশিয়েছিলেন, যা থেকে সোনালি ধোঁয়া বেরোচ্ছিল। মোল্লা ফিসফিস করে বললেন, সর্দার, এই খাজানা আপনার, কিন্তু আমার কাছে আরও একটি খবর আছে। শেঠ করড়িমল আপনার সাথে মিথ্যে বলেছে। কি মিথ্যে? জালিম সিং মোল্লার দিকে তাকালেন। কি মিথ্যে? শেঠ আপনাকে বলেছেন যে সব খাজানা আপনি পাবেন, কিন্তু আমি নিজে শুনেছি যে ও নিজের কিছু খাস লোককে শহরের অন্য রাস্তা দিয়ে শাহী খাজানার গুপ্ত কক্ষে পাঠিয়েছে। আপনি যতক্ষণ এখানে আমার সাথে কথা বলছেন, শেঠের লোকেরা আসল হিলিনার পান্না নিয়ে পালাচ্ছে, ও আপনাকে এখানে আটকে রাখতে চায়। এটি ছিল মোল্লার মাস্টার স্ট্রোক, বিভেদ করো আর শাসন করো। জালিম সিং হিংস্র নজরে শেঠের দিকে তাকালেন। শেঠ, এটা কি সত্যি? শেঠ ঘাবড়ে গেলেন। না সর্দার, ও মিথ্যে বলছে, আমার কোনো লোক নেই, আমি তো একা। একা? মোল্লা তখনই বললেন, তাহলে ওগুলো কারা, যাদের এইমাত্র উত্তরের বুরুজের দিকে দৌড়ে যেতে দেখা গেল? সর্দার, যদি আপনার বিশ্বাস না হয় তবে উত্তরের দিকে দেখুন, ওখানে আগুনের সংকেত এক্ষুনি দেখা যাবে। ঠিক সেই মুহূর্তে পরিকল্পনা অনুযায়ী করিম উত্তরের বুরুজে আগুন জ্বালিয়ে দিল। জালিম সিংয়ের সন্দেহ বিশ্বাসে বদলে গেল। তার মনে হল শেঠ তাকে ধোঁকা দিয়েছেন। ডাকাতদের দুনিয়ায় ধোঁকার সাজা কেবল মৃত্যু। গদ্দার, জালিম সিং গর্জন করলেন, তুই আমাকে ঘুঁটি বানিয়েছিস যাতে আমি লড়ি আর তুই মাল নিয়ে পালাবি? না সর্দার, কসম খাচ্ছি, শেঠ অনুনয় করলেন, কিন্তু জালিম সিং নিজের তলোয়ার শেঠের গলায় রাখলেন। ডাকাতদের মধ্যে হুলস্থুল পড়ে গেল। শেঠের সমর্থক যদি কেউ থাকে, আর জালিমের সমর্থকরা নিজেদের মধ্যে লড়তে তৈরি হয়ে গেল। মোল্লা এই মুহূর্তটির অপেক্ষাই করেছিলেন। তিনি মশালটি কড়াইয়ের পেছনে লুকিয়ে রাখা বারুদের একটি রেখার ওপর ছুঁড়ে দিলেন। পালাও, অভিশাপ জেগে উঠেছে! মোল্লা চিৎকার করলেন এবং মাটিতে শুয়ে পড়লেন। ধড়াম, একটি জোরালো বিস্ফোরণ হল। কড়াইটি ফেটে গেল, আর তাতে ভরা রঙিন জল এবং ধোঁয়ার কুণ্ডলী চারিদিকে ছড়িয়ে পড়ল। বিস্ফোরণটি এতটাই জোরালো ছিল যে পুরো চত্বর কেঁপে উঠল। ধোঁয়া এতটাই ঘন ছিল যে কিছু দেখা যাচ্ছিল না। ডাকাতদের মনে হল মোল্লার অভিশাপ সত্যি হয়ে গেছে, বা কোনো দৈব প্রকোপ ভেঙে পড়েছে। পালাও, এই শহর অভিশপ্ত, আমাদের চামড়া জ্বলছে। গরম জল আর ধোঁয়ার কারণে তারা জ্বালা অনুভব করছিল। হুড়োহুড়ি পড়ে গেল। ডাকাতরা যারা কিছুক্ষণ আগে লুট করতে এসেছিল, তারা এখন প্রাণ বাঁচানোর জন্য একে অপরকে পিষে ফেলে দরজার দিকে দৌড়াচ্ছিল। জালিম সিংয়ের ঘোড়াটিও চমুকে উঠে তাকে ফেলে দিয়ে পালিয়ে গেল। ধোয়ার বুদ্ধে শেঠ করড়িমল পালানোর চেষ্টা করছিলেন, কিন্তু তিনি দিকভ্রান্ত হয়ে গেলেন। তিনি সরাসরি মোল্লা নাসিরুদ্দিনের সাথে ধাক্কা খেলেন। মোল্লা তার হাত ধরে ফেললেন। শেঠ ছাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু এবার মোল্লার ধরা ছিল লোহার মতো শক্ত। অনেক দৌড়েছেন শেঠ, মোল্লা ধোঁয়ার মধ্যে বললেন, এখন হিসেব মেটানোর সময়। ওদিকে শাহী সেনা যারা বাজারের ছাদে লুকিয়েছিল, তারা এখন বেরিয়ে আসলো। তারা অবশিষ্ট কিছু ডাকাত আর জালিম সিংকে ঘিরে ফেলল। জালিম সিং, যিনি ধোঁয়ায় অন্ধ হয়ে গিয়েছিলেন, সহজেই ধরা পড়লেন। কিছুক্ষণ পর ধোঁয়া কাটতে শুরু করল। দৃশ্যপট বদলে গিয়েছিল। বুখারার চত্বর এখন যুদ্ধের ময়দান নয়, বরং ডাকাতদের হারের সাক্ষী ছিল।
জালিম সিং শিকলবন্দী ছিলেন আর শেঠ করড়িমল কাদা আর কালি মাখা অবস্থায় বাদশার পায়ে পড়েছিলেন। বাদশাহ সালামত নিজের তলোয়ার খাপে ঢোকালেন এবং মোল্লার দিকে তাকালেন। মোল্লা, আজ তুমি একটিও সৈনিক না হারিয়ে একটি পুরো ফৌজকে হারিয়ে দিলে। ইতিহাস তোমাকে মনে রাখবে। মোল্লা ঝুঁকে সালাম করলেন। জাহাপনা, ইতিহাস আমাকে মনে রাখুক বা না রাখুক, কিন্তু শেঠ করড়িমল এই শিক্ষাটি নিশ্চয়ই মনে রাখবেন যে অন্যদের জন্য খোঁড়া গর্তে মানুষ নিজেই পড়ে। শেঠ করড়িমল মাথা তুললেন। তার চোখে এখন রাগ নেই, কেবল হার আর অনুশোচনা ছিল। তার অহংকার, তার সম্পদ, তার চাল সব ধূলিস্যাৎ হয়ে গিয়েছিল। শেঠ করড়িমল বাদশাহ ফয়সালা শোনালেন, তোমার লোভ এই শহরকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া যেত, কিন্তু তা তোমার জন্য খুব সহজ হতো। আমি তোমাকে জীবিত রাখব। তোমার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। আজ থেকে তুমি এই শহরের রাস্তায় ঝাড়ু দেবে। তোমাকে প্রতিদিন সেই বাজার পরিষ্কার করতে হবে যেখানে তুমি লোকেদের ঠকিয়েছিলে, যাতে প্রতিটি পথচারী দেখতে পায় যে লোভের পরিণাম কি হয়। শেঠের মাথা ঝুঁকে গেল। এই সাজা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর ছিল। তাকে তার বাকি জীবন সেই লজ্জার মধ্যে কাটাতে হবে যা থেকে তিনি পালাচ্ছিলেন। করিম দৌড়ে আসলো এবং মোল্লাকে জড়িয়ে ধরল। মোল্লাজি, আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি। মোল্লা হাসতে হাসতে তার পিঠ চাপড়ে দিলেন। হ্যাঁ করিম, আমরা জিতে গেছি। এখন যাও, তোমার গাধা মতি তোমার জন্য অপেক্ষা করছে। তাকেও বলে দাও যে এখন তাকে আর কেউ কেড়ে নেবে না। পরের দিন বুখারাতে উৎসবের আমেজ ছিল। প্রতিটি ঘরে প্রদীপ জ্বালানো হল, মিষ্টি বিলি করা হল। মোল্লা নাসিরুদ্দিনকে বুখারার রক্ষক উপাধিতে ভূষিত করা হল। কিন্তু মোল্লা কোনো পুরস্কার নিতে অস্বীকার করলেন। আমার পুরস্কার চাই না, মোল্লা বাদশাকে বললেন। কেবল একটি অনুরোধ, শহরের মাদ্রাসাগুলোতে বাচ্চাদের এই গল্পটি পড়ানো হোক। তাদের জানানো হোক যে বুদ্ধি তলোয়ারের চেয়ে বড় আর সততা সম্পদের চেয়ে বেশি মূল্যবান। সন্ধ্যায় মোল্লা নিজের ঘরের চাতালে বসেছিলেন। তার স্ত্রী চা নিয়ে আসলেন। স্ত্রী হাসতে হাসতে জিজ্ঞেস করলেন, এখন কি রোমাঞ্চ শেষ হল, নাকি কাল অন্য কোনো শেঠ আসবে? মোল্লা আকাশের দিকে তাকালেন, যেখানে প্রথম তারাটি চকচক করছিল। তিনি চায়ের চুমুক দিলেন এবং নিজের চিরপরিচিত দুষ্টু হাসির সাথে বললেন, দুনিয়াতে যতক্ষণ লোভ আছে ততক্ষণ মোল্লা নাসিরুদ্দিনের কাজ শেষ হবে না, কিন্তু আজ রাত কেবল স্বস্তি। বন্ধুরা, এটিই ছিল মোল্লা নাসিরুদ্দিন আর লোভী শেঠের মহাগাথার অন্তিম অংশ। দেখলেন তো কিভাবে মোল্লা নিজের বুদ্ধি দিয়ে কেবল নিজেরই নয়, বরং পুরো শহরের ভবিষ্যৎ বদলে দিলেন। শেঠ করড়িমলের পরিণাম আমাদের শেখায় যে মন্দ যত শক্তিশালীই হোক না কেন, ভালো আর বুদ্ধিমত্তার সামনে তাকে হাঁটু গেড়েই বসতে হয়। এই গল্পের কোন অংশটি আপনার সবথেকে বেশি রোমাঞ্চকর লেগেছে? সেটি কি মোল্লার ধাঁধা ছিল, নাকি ডাকাতদের সাথে খেলা ভূতের খেলা? আমাদের কমেন্টে লিখে অবশ্যই জানান। যদি আপনার এই সিরিজটি পছন্দ হয়ে থাকে তবে একে বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই মজাদার আর শিক্ষামূলক সফরের অংশ হতে পারে। আমাদের চ্যানেল সালাম ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা খুব শিগগিরই নিয়ে আসছি আরও একটি নতুন, অনন্য আর রোমাঞ্চকর গল্প। ততক্ষণ পর্যন্ত হাসতে থাকুন, শিখতে থাকুন আর দেখতে থাকুন সালাম ভয়েস।